আমাদের প্রিভিয়াস ক্লাস আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? ওয়েবসাইট অডিট কি গত ক্লাস আমরা দেখছিলাম নাকি না একদম নিউ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট অডিট সম্পর্কে কোনো আলোচনা করা হয়েছিল না একদম রেকর্ডিং হচ্ছে? আচ্ছা, ওয়েবসাইট অডিটটা কি কেউ বলতে পারবেন? ওয়েবসাইট অডিট হচ্ছে যে কোনো ধরেন ওয়েবসাইটটা থাকতে পারে আপনার অথবা থাকতে পারে ক্লায়েন্টের, যে কোনো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ধরেন সার্চ ইঞ্জিনে যদি ধরেন আপনার র্যাঙ্কিং নিচে থাকে তাহলে এই ওয়েবসাইটটাতে মানে বিভিন্ন প্রবলেম আছে। যদি র্যাঙ্কিংয়ে ধরেন 1 থেকে 3-এ থাকে তার মানে এটা মোটামুটি ভালোভাবে এসইও অপটিমাইজ করছে, মানে সাইটটা অপটিমাইজড, ওয়েল অপটিমাইজড। আর যদি র্যাঙ্কিংয়ের পিছনে থাকে তার মানে এটাতে কিছু ভুলভ্রান্তি আছে, কিছু ইরর করা আছে, যেগুলো সাইটটাকে মানে সাইটটা চাচ্ছে আমি প্রতিযোগিতায় মানে আগায় থাকতে কিন্তু ধরে রাখতেছে পিছন থেকে রান দিয়ে, মানে কোনো কারণে সামনে যেতে পারতেছে না, কিছু ইরর আছে। তো আমরা সাইট অডিটের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের তার বর্তমান অবস্থা সম্বন্ধে জানতে পারবো, মানে ওইখানে কি কি এসইও চেকলিস্ট ভালো করা আছে এবং কোনগুলো করা নাই এবং কোনগুলো ভুল করা আছে, বুঝতে পারছেন? অডিটের মাধ্যমে ওয়েবসাইট অডিটের মাধ্যমে কী কী জানতে পারবো? ওয়েবসাইটের এসইওর মধ্যে যে কোনগুলো ভালোভাবে করা আছে, কোনগুলো ভালোভাবে করা নাই এবং কোনগুলো ভুল করছে অলরেডি, এবং কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্টের জায়গা আছে যেগুলো করলে এটা ভালো আরও রেজাল্ট করতে পারবে, আরও ট্রাফিক আনতে পারবে একটা ওয়েবসাইটের। তো এই ওয়েবসাইট অডিট করা এটা আপনাদের একটা স্কিল, যদি জানেন একটা স্কিল হিসাবে এটা অ্যাড হবে, এবং স্কিলটা আপনার মার্কেটে মোটামুটি একটা ভালো ভ্যালু আছে, মার্কেট ভ্যালু অলরেডি। এটা অনলাইন বিভিন্ন মার্কেট প্লেসে এটা মোটামুটি ভালো, যারা কাজ করতেছে মোটামুটি 12 টাকা চার্জ করে, কিন্তু এটা আবার করতে খুব বেশি কষ্টের না, খুব ইজিলি আপনি দেখা গেছে 5 মিনিট 10 মিনিট 15 মিনিটে একটা পুরো ওয়েবসাইটের ফুল রিপোর্ট জেনারেট করতে পারেন, এবং আপনার ক্লায়েন্ট অথবা যদি ওয়েবসাইট আপনার থাকে আপনি টোটাল রিপোর্টটা জেনারেট করতে পারেন, এবং কিন্তু এটা মার্কেট ভ্যালুটা এবং ভালো, এবং এটা এসইওর জন্য খুব ভালো কাজে দেয়। এই রিপোর্টটা যদি আপনি জেনারেট না করতে পারেন তাহলে নিজের ওয়েবসাইট থাকলে অনেক ভুলভ্রান্তি ধরতে পারবেন না, যার কারণে আপনার ওয়েবসাইটটা পিছিয়ে থাকবে। যদি বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর আছে যেগুলো আপনি ঠিক দৌড় দিচ্ছেন কিন্তু পিছন থেকে যদি একদম টানটা ধরে রাখে, আপনি কি খুব দ্রুত আগাইতে পারবেন? স্পিড কমে যাবে না? আপনার যেই তাল মানে স্পিডে দৌড়ানোর কথা ওই স্পিডে দৌড়াতে পারবেন না যদি কেউ টানটা ধরে রাখে। আপনার গায়ে মোটামুটি ভালো শক্তি আছে, আপনি দৌড়াতে পারেন, ভালো স্কিল আছে, কিন্তু পিছন থেকে কেউ টানটা ধরে রাখলো, এটা তো আপনার জন্য নেগেটিভ পয়েন্ট। তো এই ধরনের ফ্যাক্টরগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু এগুলো আপনি যদি সারাই ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি একটা নর্মাল দৌড়াতে পারবেন, এবং যেখানে যাইতেছেন আপনার সাইটটাকে নিয়ে ওইখানে পৌঁছাতে পারবেন। তো এই ফ্যাক্টরগুলো জানা যায় ওয়েবসাইট অডিটের মাধ্যমে। তো আমরা আজকে যেটা দেখব, যে কোনো ওয়েবসাইটকে আমরা কীভাবে একটা অডিট করে তার একটা রিপোর্ট তৈরি করতে পারি, ওয়েবসাইট অডিট রিপোর্ট তৈরি করতে পারি। এখন আমি একটা ওয়েবসাইট রিপোর্ট তৈরি করলাম, যদি সাইটটা হয় আমার, তাহলে তো আমি যে যে জায়গাতে ভুল আছে বা আমার যেটা ইমপ্রুভমেন্ট করার দরকার আমি করে ফেললাম। যদি সাইটটা হয় কোনো আপনার ক্লায়েন্টের, তখন কি করবেন? ক্লায়েন্টটা হতে পারে আবার দুই ধরনের, একটা হচ্ছে আপনাকে যে অর্ডার দিচ্ছে, আর ক্লায়েন্ট হতে পারে একটা আপনার টু বি ক্লায়েন্ট, মানে এটা এখন ক্লায়েন্ট হয় নাই, আপনি এটা ক্লায়েন্ট হিসেবে ধরবেন, ওনার জন্য একটু ফ্রি কাজ করে দিলেন যাতে উনি আপনাকে অর্ডার দেয়। দুই ধরনের হতে পারে। যদি আপনাকে অর্ডার দেয় তাহলে আপনি একটা চার্জ করে, আগে তো চার্জ করতেছেনই, কাজ করলেন টাকা পেয়ে ফেলেন, কিন্তু সেটা টু বি ক্লায়েন্ট মানে হবে আপনার জন্য ক্লায়েন্ট, এই ধরনের যদি ক্লায়েন্ট হয় তাহলে
ওনাকে আপনি এটা একটু ফ্রি সার্ভিস হিসেবে দিলেন, এটার জন্য কোনো টাকা নিচ্ছেন না, কিন্তু ওনাকে বলে দিলেন যে হ্যাঁ আপনার ওয়েবসাইটে এই প্রবলেমগুলো আছে এবং এটার সলিউশন আমি দেব, এবং আমার ওয়ার্ক প্রসেস হচ্ছে এটা আপনার কাজের একটা পরিকল্পনা দিবেন যে হ্যাঁ আপনি সাইটটাকে এইভাবে আপনি র্যাঙ্ক করে দেব এবং এইটার জন্য আমি বেস্ট। কারণ যদি আপনি বলেন আমি ভালো, তাহলে আপনি বলেন, আর যদি ওনাকে বলেন যে না আমি তো মাত্র এসইও শিখছি, ওই ধরনের কাজ পারি না, যদি দেন আপনার সাইটের মাধ্যমে প্র্যাকটিস করে আমি আমার স্কিলটা বাড়াবো, আপনার সাইটে 12টা বাজলে বাজুক, এ ধরনের বলে তো দিবে না। ওনাকে বলতে হবে যে না আমি এই লাইনে এক্সপার্ট, আমি এই যে আপনার র্যাঙ্কিং যে হচ্ছে না এটার কারণগুলো আমি আপনাকে দেখাই দিলাম এবং আমি এই কারণগুলো ঠিক করে দিতে পারবো যাতে আপনার র্যাঙ্কিংটা আপনি যেখানে চাচ্ছেন নিতে পারেন, অন্তত গুগলের প্রথম পেজে নিতে পারেন। এবং প্রথম পেজে নেওয়ার পরে আপনার টার্গেট থাকবে 1 থেকে 3-তে নেওয়া, কারণ ওইখানে হচ্ছে কনভার্সন রেটটা ভালো থাকে, ইউজারের মোটামুটি ক্লিক ভালো করে বা ভালো মতো কোয়ালিটি ভিজিটররা ঢুকে আর কি ওইখানে। তো এখন একটা ওয়েবসাইটের অডিট রিপোর্টটা আপনি তৈরি করলেন, করার পরে আপনার ক্লায়েন্টকে দিতে হবে। যদি ক্লায়েন্টটা হয় পেড, অলরেডি আপনার ক্লায়েন্ট থাকে তাহলে দিয়ে দিলেন, আর যদি না হয় তখন কি করবেন বুঝতে পারতেছেন না? আচ্ছা আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই যে ধরেন আপনি ফ্রিল্যান্সিং একটা মার্কেট প্লেসে, এটা যেহেতু আমি বলছি যে এটার একটা মোটামুটি মার্কেট ভ্যালু আছে এই স্কিলটার, ওয়েবসাইট অডিট। আপনি যদি ধরেন মার্কেট প্লেস কী কী রাখতে পারে এই টাইপের, হ্যাঁ আজকে আমরা সাইট অডিটটা নিয়ে আলোচনা করতেছি, কিভাবে সাইট অডিট করবেন এবং এটার ফুল প্রসেসটা A to Z আর কি। তো ওয়েবসাইট অডিট লিখে যদি আমি ফাইবার অথবা এসইও ক্লার্কের সার্চ দিই, তাহলে এটার মার্কেট ভ্যালুটা কীরকম, এই স্কিলটা যদি আপনি শিখেন আদৌ আপনার কোনো কাজে লাগবে না, জাস্ট রাবিশ একটা জিনিস শিখতেছি, এটা আমরা দেখি। আচ্ছা আমরা তো রেজাল্ট ওরিয়েন্টেড হবো, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, তো আমরা রেজাল্ট দেখি আসলে কি হচ্ছে। তো এইটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি 1936টা গিগ আছে অ্যাভেলেবল রাইট নাও। তো এর মধ্যে যদি আপনি করেন তাদের সাথে কম্পিটিশন হবে। এখন চার্জ কত করতেছে, $25, 15, 50, 15 এরকম বিভিন্ন অ্যামাউন্টের চার্জ করতেছে, এবং মোটামুটি কাজও দেখা যাচ্ছে ভালো পাচ্ছে, কেউ 942, আবার উনি করতেছে 125, এবং অর্ডারও পাইছে ভালো, তাই না? তার মানে স্কিলটার একটু ডিমান্ড আছে, যদি আপনি এটা পারেন তাহলে মোটামুটি মার্কেট প্লেসে এটা কাজ করলে মোটামুটি একটা ভালো টাকাও আসতেছে, এবং এটা মোটামুটি কম্পিটিটিভ একটাই, এবং র্যাঙ্কিংয়ের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ আসলে সার্ভিসগুলো। হ্যাঁ এসইও অডিট আর সাইট, মানে এসইও অডিট করবেন কি, একটা যে কোনো একটা কিছু একটা অডিট করবেন, এটা ওয়েবসাইট অডিট করলেন আপনি, অথবা অডিটটা হতে পারে ধরেন কারো একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে না ঠিক মতো, আপনি ভিডিওটা অডিট করবেন যে ভিডিওতে কী কী প্রবলেম আছে, কেন র্যাঙ্ক করতেছে না, অনেকে হয় না। তারপরে আপনারা ধরেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সার্ভিস দিচ্ছেন, সবার গিগ আছে, গিগ কেন র্যাঙ্কিং করতেছে না, এটাও আপনি অডিট করতে পারবেন। মানে প্রবলেমগুলো আইডেন্টিফাই করা এবং প্রবলেমগুলো সলভ করা। আপনি যদি এটা মানে সলভ করে ফেলেন তাহলে তো আপনার পিছনের উপর থাকবেন না, আপনি আস্তে আস্তে ধাপে ধাপে আগাবেন, এবং না যাওয়ার এখানে আসি মানে একদম এক লাফে প্রফিট চলে গেলাম, ধাপে ধাপে আগাইতে পারবেন যদি প্রবলেমগুলো জানেন। আচ্ছা হ্যালো স্যার। হ্যাঁ স্যার আপনাকে দেখা যাইতেছে না, দেখা গেলে একটু ভালো হইতো। দেখা গেলে ভালোই তো। আচ্ছা নেক্সট উইক থেকে দেখেন, আচ্ছা এখন হলো আমরা যেটা দেখতেছিলাম আসলে ওনারা কি সার্ভিস দিচ্ছে, স্কিলটা আপনি করবেন আসলে এটাতে সার্ভিস কি কি দেওয়া হয় এটা একটু দেখি যে উনি টাকা যে নিচ্ছে কেন নিচ্ছে। উনি $125 চার্জ করতেছে, ওনার আর কোনো অফার নাই, একটাই অফার, আমাকে $125 দিতে হবে, আমি আপনার সাইটটা অডিট করে দেবো। কি করব, টেকনিক্যাল এসইও অডিট করব, 2 নম্বর হচ্ছে অন পেজ এসইও করব, আর 3 নম্বর হচ্ছে কম্পিউটার মানে 3 আর 4 মিলে হচ্ছে অফ পেজ এসইও। ঠিক আছে, 3টা করবে। এসইওর আমরা কয়টা ভাগ জানি, কি কি? এর আরেকটা ভাগ আছে টেকনিক্যাল এসইও, ওইটা হচ্ছে কি যারা ওয়েব ডেভেলপার তাদের আন্ডারে পড়ে। হ্যাঁ এই সপ্তাহে দেখতেই পারবেন না, সামনের সপ্তাহে দেখবেন। তো যারা ওই ওয়েব ডেভেলপার
তারা হচ্ছে এই বিষয়টি নিয়ে কাজ করে, এই জন্য মোটামুটি ডিজিটাল মার্কেটাররা এটা নিয়ে অত মানে হ্যাডেক নেয় না। ওনারা জাস্ট যদি জানে তাহলে ইনফরমেশনটা ডেভেলপারকে পাস করে দেয়, উনি করে। কিন্তু মোটামুটি এটা আপনার জানতে হবে টেকনিক্যাল জিনিসটা কি। টেকনিক্যালের মধ্যে আপনার পরে ধরেন একটা ব্যাকলিঙ্ক আপনি করছেন, কিন্তু ব্যাকলিঙ্কটা ঠিকমতো যেখানে করছেন ওই পেজে যাচ্ছে না, ব্যাকলিঙ্কটা ব্রোকেন হয়ে গেছে, ঠিক আছে? তো এই টাইপের যে ইররগুলোকে বলে, অথবা আপনার একটা আজকে হঠাৎ করে মনে হলো এই কিওয়ার্ডে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, আপনি একটা কিওয়ার্ড দিয়ে একটা ওয়েব পেজ বানালেন এবং এটা আপনার ধরেন 10-15-20টা পেজের সাথে ইন্টারলিঙ্কিং করলেন, এক পেজ থেকে আরেক পেজকে লিঙ্ক দেয় যেভাবে ইন্টারলিঙ্কিং করলেন, করার পরে ওই পেজটা আপনি কন্টিনিউ করছেন না, ওটা বাদ করে দিলেন, ডিলিট করে দিলেন, কিন্তু লিঙ্কটা কিন্তু ওই বাকি পেজগুলোতে রয়ে গেল না, এই ক্ষেত্রে কিন্তু ইরর দেখাবে। তো এই যে টেকনিক্যাল যেই ইররগুলো, এটা হচ্ছে এখানে উনি বলতেছে যে আমি এই রিপোর্টটা দেব কি ধরনের, লিস্ট অফ 301 রিডাইরেক্টস, তারপরে 4 অ্যাক্সেস 5 অ্যাক্সেস, এই ইররের রিপোর্টগুলো উনি দিবে সাইট অডিট করে, এই রিপোর্টগুলো জেনারেট করে উনি দিবে, যাতে ওয়েবসাইটের ওনার যদি থাকে এররগুলো ঠিক করতে পারে। ঠিক করলে ওনার মোটামুটি সাইটটা আর একটু ভালো অপটিমাইজ হবে। তারপরে বলতেছে রোবট টেক্সট রেকমেন্ডেশন, রোবট টেক্সে কী কী দিলে আর একটু ভালো করতে পারবে সাইটটা। আর সাইট ম্যাপ অপটিমাইজেশন সাজেশন, এবং একটা সাজেশন দেবে ওনার সাইট ম্যাপটা কীরকম হতে পারে। সাইট ম্যাপটা হচ্ছে কি, কেউ সাইট ম্যাপ জানেন কি? ওয়েবসাইটের টোটাল কতগুলো, না এটা হচ্ছে ওয়েবসাইটের আপনার কতগুলো ক্যাটাগরি আছে, কতগুলো পেজ আছে, কতগুলো পোস্ট আছে, এটা একটা অর্গানাইজ ওয়েতে সাজানো। পোস্টগুলো পোস্টে থাকবে, পেজগুলো পেজে থাকবে, এবং আপনার হয়ে গেছে। কোথায় ছিলাম? আচ্ছা, সাইট ম্যাপ। তো এটার একটা সাজেশন উনি দিবে কীভাবে করলে ভালো হয়। তারপরে অন পেজ এসইওর একটা অ্যানালাইসিস দিবে, অফ পেজ এসইওর একটা অ্যানালাইসিস দিবে। তো মোটামুটি কাজটা কি অনেক কঠিন না সহজ লাগতেছে? মানে উনি যেই রিপোর্টটা দিবে $125 চার্জ করে, আপনার কাছে কীরকম মনে হচ্ছে? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, ও আচ্ছা, এটা হচ্ছে সাবস্ক্রাইব ফর 3 মান্থ। এটা হচ্ছে ওয়ান টাইম একটা অর্ডার জেনারেট উনি করতেছে, এবং করতেছে মান্থলি প্যাকেজ। আপনি করলে মাসে মাসে ওনাকে চার্জ করবে। তো এটাতে আপনার 5% বলতেছে আপনি সেভ করতে পারবে আর কি। সেকেন্ড অর্ডার থেকে $125 মধ্যে 5% ডিসকাউন্ট দিচ্ছে যদি কেউ এসইও যে জিনিসটা, এটা কিন্তু আপনার কথা লাইভে শোনা যায় না। এখন কি লাইভে শুনতে পাচ্ছেন না? কেউ কেউ তো কিছু বলতেছে না। আপনারা কি লাইভ শুনতে পাচ্ছেন? গ্রুপে একটু জানান। আমার এখানে তো দেখাচ্ছে স্পিকার চলতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যে কথা বলছি, কোথায় ছিলাম? আচ্ছা, এটা হ্যাঁ, উনি একটা অফার দিছে যাতে আপনি ওই যে যেটা বলছিলাম এসইও যেই ব্যাপারটা একটা ওয়েবসাইটের জন্য, এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি 1 মাস করলেন, তার পরবর্তীতে একটা যদি ভালো পজিশনে যান অন্য কথা, অনেকদিন না করলেও আপনি একটা পজিশন থাকবেন। কিন্তু যখন আপনি স্ট্রাগল করতেছেন, মানে আরেকজনের সাথে কম্পিটিশন আছেন, থাইমা গেলে চলবে না। আপনি থামবেন, ওনারা নর্মালি সামনে আগে যাবে। তো আপনি যদি একটা মোটামুটি লাইন ক্রস করে ফেলেন, তখন একটু থামতে পারেন। কিন্তু এখন কম্পিটিশনটা হচ্ছে এভার চেঞ্জিং, বদলাইতে থাকে। তার মানে প্রতি মাসেই ওনার এইসব সার্ভিস দরকার পড়ে। তো আপনি একটা কোম্পানিকে যদি ধরতে পারেন এই মাসে, তার মানে আপনি মোটামুটি ধরতে পারেন যে সামনে ওনার কাজ করবে। যদি ভালো কোয়ালিটির সার্ভিস দিতে পারেন, ওনাকে প্রুভ করতে পারেন যে আপনি ওনার র্যাঙ্কিংটা আপনি চেঞ্জ করছেন, এই ধরনের সার্ভিস দিতে পারেন আর কি। তো উনি হয়তো এইভাবে প্যাকেজ সেল করতেছে। আচ্ছা, এখন যেটা বলছিলাম, এই যে সার্ভিসগুলো দিচ্ছে, সার্ভিস নিয়ে কার কি মতামত এতটুকুর মধ্যে আমরা তো কিছু শিখি নাই আজকে, কিন্তু জাস্ট দেখে কে কি বুঝলাম যে উনি সার্ভিসটা দিচ্ছে এটা কীরকম হতে পারে। কারো কোনো মতামত আছে এই ব্যাপারে যে উনি সার্ভিসটা দিচ্ছে, বা আপনি যদি দেন তখন কীরকম কষ্ট হতে পারে, বা কীরকম লাগতেছে, কঠিন নাকি সহজ?
দেখে কিরকম মনে হচ্ছে? স্যার দেখে তো সহজে মনে হচ্ছে যে ফটো এর হ্যাঁ, মানে কয়েকটা টেক্সট। আচ্ছা যখন বললি স্যার দেখাবেন যে এভাবে এভাবে সাজাইতে হয় তখন একটু সহজ হয়। আচ্ছা। এখন তো কঠিন মনে হয়। তার মানে এটার মার্কেট ভ্যালু আছে এবং এই স্কিলটা মোটামুটি চলে। যদি এই যে এটা হচ্ছে আপনার দুই ধরনের, যেহেতু এসিও আপনার নর্মালি জানেন যে একটা অন পেজ একটা অফ পেজ, এই দুইটা রিপোর্ট আপনি করবেন। একটা হচ্ছে টেকনিক্যাল যেটা আপনি দেখলেন, হ্যাঁ দুইটা রিপোর্ট আপনি দিবেন একটা ওয়েবসাইটটা হতে পারে আপনার ক্লায়েন্টের এখান থেকে অর্ডার পাইলেন, পাওয়ার পরে এখান থেকে ওয়েবসাইট এবং উনি একটা কিওয়ার্ড দিবে আপনাকে যে আমাকে এই কিওয়ার্ডের উপর একটা রিপোর্ট দেন, পাইলেন আপনি নিয়ে কাজ শুরু করলেন। হতে এটা যদি না হয় আপনি সাপোজ একটা কিওয়ার্ড, ওদিন আমরা কি কিওয়ার্ড দিয়ে সার্চ করছিলাম, আচ্ছা এখন ওই কিওয়ার্ডে যিনি আপনার ধরেন 3 নাম্বার পেজে আছে, ওনাকে যদি দেখেন যে 3 নাম্বার পেজে আছে, তো উনি যদি মোটামুটি আপনি দেখে সাইটটা দেখে মনে করেন যে না কাজ ভালো করছে, র্যাঙ্কিং নিতে পারতেছে না, তো তার মানে কি ওনার র্যাঙ্কিং দরকার। ওনার সাইটটার ইউআরএলটা আপনি নিলেন, নিয়ে সাইটটা অডিট করলেন, অডিট করে ওনাকে একটা রিপোর্ট ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিলেন যে আপনার সাইটে এই সমস্যা আছে, এই জন্য আপনি র্যাঙ্কিং পাচ্ছেন না, এইটার আমি সলিউশন দেবো। তো ওনার যেহেতু র্যাঙ্কিং দরকার আছে, উনি আপনার এই প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারে, ওনার সাইটটা রিপোর্ট নিয়ে ওনাকে কন্ট্যাক্ট করলেন, উনি আপনাকে অর্ডার দিয়ে দিল। দুইটা সিনারি, একটা হচ্ছে আপনি অলরেডি অর্ডার পাইছেন, আর একটা হচ্ছে অর্ডার পান নাই কিন্তু অন্য কারো জন্য আপনি একটা ফ্রি রিপোর্ট তৈরি করলেন, করে ওনাকে রিপোর্টটা দিলেন যাতে একটা অর্ডার নিতে পারেন ওনার ফুল ওয়েবসাইটের। ঠিক আছে, দুইটা। আর এইখানে যারা অর্ডার পাইতেছে উনি শুধু রিপোর্টটা দিবে, রিপোর্ট অনুসারে যদি কাজ করা লাগে তাহলে আলাদা চার্জ করে, এবং চার্জটা মোটামুটি $500 $1000 এরকম চার্জ করে ফুল ওয়েবসাইটে যখন কাজ করে। কারণ উনি করতেছে অলরেডি রিপোর্ট দেওয়ার জন্য আপনার 125 কেউ 50 কেউ 10, আপনি চাইলে $5 করতে পারেন, ইচ্ছা আপনার উপর নির্ভর করে এটা। এখন আমরা তাহলে দেখি আসলে কাজটা কতক্ষণ লাগে এই কাজটা করতে। হ্যাঁ, বেসিকও দেখাবো, অ্যাডভান্সও দেখাবো, এবং এই রিপোর্টটা কিভাবে আপনি ক্লায়েন্টকে দেবেন, পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আর কি দেখাবো। এখন আসি আমরা, তাহলে বুঝলাম আসলে জিনিসটা কি। শুধু কাজ করে দিবেন, আজকে রিপোর্টটা দিবেন। শুধু রিপোর্টটা দিবেন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা প্রথমে ওয়েবসাইট রিপোর্ট করা শিখব, তারপরে হচ্ছে রিপোর্ট তৈরি করার পর একটা প্রপোজাল লেটার তৈরি করা শিখব। প্রপোজাল লেটার বা কভার লেটার যেটা বলে, কারণ আমরা ওনাকে ইমেল করব, তো ইমেল করতে গেলে আমার একটা প্রপোজাল লেটার অথবা কভার লেটার দরকার পড়বে। তারপরে আমি পাঠাবো কাকে, রিপোর্টটা তৈরি করলাম একটা ওয়েবসাইটের জন্য। এখন আমি ধরেন সাইটটা আপনার, আপনি আমার সামনে না, আপনার আমি রিপোর্টটা তৈরি করছি, আমি আপনাকে কীভাবে পাঠাবো? মানে ওনাকে আমার যে কোনোভাবে যোগাযোগ করতে হবে, একটা যোগাযোগের মাধ্যম আমার দেখতে হবে। যদি ওনার ইমেল পাই, ওনাকে ইমেল করে দেব। যদি এখন আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসটা বেশি চলতেছে, যদি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, ওনার হোয়াটসঅ্যাপে নক করে ওনাকে আমি কভার লেটার দিলাম, পাশাপাশি রিপোর্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, একটা মাধ্যম, যোগাযোগ মাধ্যম নির্ণয় করে ওনাকে পাঠাতে হবে। তো আমার একটা দরকার হতে পারে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ওনার ইমেল অ্যাড্রেস। আরেকটা লাগবে আপনার, আমি যখন আপনাকে ইমেল লিখবো, ইমেল আপনাকে আমি করলাম, এটা তো জানেন যে যখন ইমেল হয় সব কিন্তু ইনবক্সে আসে না, কিছু স্প্যাম ফোল্ডার চলে যায় না। এখন ইমেল তো সবাই করতেছে, কারটা স্প্যামে যাবে, কারটা ইনবক্সে ডাইরেক্ট ঢুকবে, কারটা প্রমোশনাল এর মধ্যে ঢুকবে, কারটা সোশ্যালে ঢুকবে, এটা কিভাবে নির্ধারণ হয় এবং কে করে? আমার দায়িত্ব ইমেল পাঠিয়ে দেওয়া যেখানে যাক, নাকি না? এটা আপনার জানতে হবে, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, এই যে ইস্যুগুলো আপনার জানতে হবে।
কেন আমি ইমেলটা পাঠাচ্ছি, আমার যে রিসিপিয়েন্ট উনি কেন পাচ্ছে না, বা উনি ওনার মানে যদি নাই দেখে স্প্যামে চলে গেলে তো মানুষ এটা যদি স্প্যামে গেছে, এটা মার্কেট স্প্যাম, এটা কেউ নর্মাল ওপেন করে না, কারণ আনসেফ জিনিসটা। তো আপনি একটা ইমেল করলেন, অনেক কাজ টাজ করে দিলেন, কিন্তু এটা স্প্যামে চলে গেল, তখন তো আমার সমস্যা। এই জন্য আমাদের দরকার হচ্ছে একটা সাবজেক্ট লাইন লেখা, সাবজেক্ট লাইন যেটা মোটামুটি ফর্মাল হবে এবং সুন্দর হবে। এই 4টা বিষয় আপনার জানতে হবে এই বিষয়টা যদি করেন, সার্ভিস দেন আর কি। তাহলে আর যদি আপনি যে এখান থেকে অর্ডার জেনারেট করেন, একটা গিগ তৈরি করলেন, মনে করেন একটা গিগ তৈরি করলেন, ইমেজ দিলেন, এখানে বলে দিলেন যে আমি আপনাকে এই সার্ভিসটা দেব ওয়েবসাইট অডিটের। এই যে ওয়েবসাইট অডিট রিপোর্ট আপনি জেনারেট করে দিবেন। তো এখানে যদি অর্ডার আসে তাহলে জাস্ট ওনাকে রিপোর্টটা তৈরি করবেন আর দিয়ে দিবেন। আপনার কাভার লেটার দরকার নাই, সাবজেক্ট লাইন দরকার নাই, ইমেল অ্যাড্রেস দরকার নেই, জাস্ট ডেলিভারি দিয়ে দিলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এই কাজটা যেটা হচ্ছে, কাজটা খুবই ইজি। এই কাজটা করতে আপনার হয়তো 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট লাগতে পারে সর্বোচ্চ, একটা রিপোর্ট জেনারেট করতে। তো এর কারণে ওই যে ওনারা এই চার্জগুলো করতেছে, এই যে এই টাকাগুলো যা দেখতেছেন এগুলো। আপনি যখন এই যে ফাইবারে একটা সার্ভিস দিবেন তখন তো অবশ্যই একটা ব্যানার লাগবে আপনার। ব্যানার ছাড়া তো হয় না। ব্যানার লাগবে, ডেসক্রিপশন লাগবে, একটা টাইটেল লাগবে, প্রাইস দিতে হবে, কত টাকা আপনি করবেন, কয় দিনে করবেন, এগুলো বেসিক। হ্যাঁ, এটাই আমি বলতেছি। আপনি ধরুন করতেছেন, আস্তে আস্তে যখন স্কিল ডেভেলপ করবেন, প্রথম ধরুন শুরু যখন করছেন, ফাইবার অ্যাকাউন্ট কতদিন পরে করছেন? 7 দিনে কত দূর শিখছিলেন বিভিন্ন স্কিল? অল্প নাকি বেশি? অনেক? ওইটাই। এখন যখন আপনি সম্পূর্ণ কাজ শিখবেন, ধরেন আপনার কাছে অপশন আছে 3টা, আপনি 3টা স্কিল পারেন, আপনি 3টা নিয়ে ভাবতে হবে। যখন আপনার স্কিল হয়ে যাবে 10টা, তখন আপনি বাছাই করতে পারবেন যে আসলে 10টা থেকে কোন 2টা আমি নিয়ে কাজ করব বা কোন একটা নিয়ে কাজ করব। আপনার কাছে অপশন তখন খুলে যাবে। এতদিন আপনার ব্যাকলিঙ্ক নিয়ে করছেন, ব্যাকলিঙ্কের মধ্যেই থাকতে হয়েছে। এখন নতুন নতুন স্কিল আসবে, ওইটা থেকে আপনি চুজ করবেন যে আসলে কোনটা করবেন। তো ব্যাকলিঙ্কের তো অপশন দেখছেন, এখন হচ্ছে এটা। ব্যাকলিঙ্ক করতে গেলে তো আপনার অনেক কাজ করতে হচ্ছে, মোটামুটি সময় যাচ্ছে, বিভিন্ন সাইডে যাইতে হইতেছে দেখার জন্য, কোনো কোনো সাইডে অ্যাপ্রুভ করতেছে, কোনো সাইডে করতেছে না, তাই না, এই জাতীয়। তো এখানে কাজটা করতে বেশি সময় লাগতেছে না, এবং আমরা এই কাজগুলো করব বিভিন্ন টুলসের মাধ্যমে, বিভিন্ন টুল ইউজ করবো আর কি। তো টুলগুলো হতে পারে আপনার 2 ধরনের, একটা হতে পারে ফ্রি, একটা পেইড। 2 ধরনের টুল আছে মার্কেটে অ্যাভেলেবল। যখন আমরা ডিজিটাল মার্কেটিং করব, সব কাজের জন্য বিভিন্ন টুল লাগে। এক একটা টুল ইউজ করলে আমরা জিনিসটা স্মার্টলি করতে পারি এবং খুব কম সময়ে করতে পারি, এবং মোটামুটি আমাদের কাজ অনেক কমে যায়। নর্মালি যদি আমরা একটা ওয়েবসাইটে অডিট করতে যাই, আমাদের কমপক্ষে 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাসের উপরে লাগবে ম্যানুয়ালি করতে গেলে, কারণ বিভিন্ন ফ্যাক্টর আমাদের চিন্তা করতে হবে। কিন্তু যখন আমরা টুল দিয়ে করি, 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিটের মধ্যেই মোটামুটি টোটাল কাজটা হয়ে যায়। ওই টুলটা আমাকে টোটাল রিপোর্টটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের এটা করার জন্য, রিপোর্টটা করার জন্য আমাদের প্রথম লাগবে একটা ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল, কার ওয়েবসাইটটা আমরা করব। তো ধরুন আমরা এখানে আছি, এখানকার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কি? ওয়ান ডিরেকশন আইটি। তো আমরা ওয়েবসাইট ইউআরএলটা পাইলাম একটা। এটা হতে পারে আপনার ক্লায়েন্টের যে কোনো ওয়েবসাইট। যখন আপনি কোনো একটা কিওয়ার্ড বেসড করবেন কাজ, তখন কিন্তু আপনি প্রথম পেজে থাকবে 10 জন, কিন্তু পিছনে পড়ে থাকবে লাখ ওয়েবসাইট। আপনি চাইলে ওই ভিতর থেকে, মানে আপনার কাছে লাখ লাখ ইউআরএল আছে, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, মানে ইউআরএল এর অভাব হবে না আপনার কাছে। তো ধরেন আমরা এখানে স্যাম্পল হিসেবে ধরেন এটি নিলাম, এই ওয়েবসাইটটা। তাহলে ওয়েবসাইট ইউআরএল আমরা পাইলাম। তো আমাদের 1 নাম্বার কাজটা হয়ে গেল। আমরা আজকে এটা দিয়ে দেখবো আর কি, যে এটা দিয়ে আমরা প্র্যাকটিস করে দেখাবো কিভাবে কাজটা হয়। আপনি জাস্ট কাজটা বুঝবেন। ইউআরএল তো যে কোনো ইউআরএল নিয়ে কাজ করতে পারেন। আমি চাইলে এখন গুগলের ইউআরএল নিতে পারি, ফেসবুক নিতে পারি, যে কোনো ইউআরএল।
ইচ্ছা। তো আমরা একটা যেহেতু আপনার এখানে আছেন মোটামুটি রিলেট করবেন যে এই ইনস্টিটিউটের একটা ইউআরএল নিয়ে আমরা দেখতেছি আর কি। 2 নাম্বার কাজ, আমাদের একটা কিওয়ার্ড দরকার। কিওয়ার্ড আপনাকে কেউ যদি বলে আমার ওয়েবসাইটের কাজটা করে দেন, রিকোয়ারমেন্ট কী লাগবে, এই যে এখান থেকে বুঝতে পারতেছেন। প্রথমে ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল, তারপর লাগবে আমাদের কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডটা আমরা দেখি তাহলে কিওয়ার্ডটা কি পাইতেছি এখানে। এখানে বলতে পারেন কি ওনার এই ওয়েবসাইটে কি কিওয়ার্ড টার্গেট করা হয়েছে, কে বলতে পারেন? আর কেউ? আপনি বলেন। স্ক্রিন দেখতে পান? আচ্ছা, আপনার কি মনে হয় এই ওয়েবসাইটটাতে উনি কি ধরনের কিওয়ার্ড নিয়ে টার্গেট করছে, মেন কিওয়ার্ড? আপনি? আচ্ছা, আপনি 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 এটা হয়েছে কারণ অপশন জন অনেক থাকবেন, একটা বলবো একটা না একটা লাগবেই, তাই না? আচ্ছা, এখানে যে জিনিসটা আপনি দেখবেন যে কোনো ওয়েব পেজের জন্য নর্মালি হচ্ছে কোম্পানির লোগোর নিচে ওনাদের স্লোগানটা থাকে। অনেক সময় স্লোগানটাই অনেক সময় কিওয়ার্ড হয়, কিন্তু সব সময় না। আবার ধরেন এখন আপনার গেস্ট লাগিয়ে গেছে, কিন্তু সবসময় লাগবে এরকম না। তো আপনার দেখতে হবে ওনাদের পেজের টাইটেলটা কি, ওনাদের H1-এ কী ব্যবহার করা হয়েছে। যখন আমরা এই জিনিসটা অন পেজ এসিও শিখবো তখন এটা সম্পর্কে আপনার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন মনে হইতে পারে যে বুঝতেছি না এরকম টাইপের, কিন্তু যখন অন পেজ আমরা ধরবো তখন এই টার্মগুলো, কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা ধরে নিই এখানে হচ্ছে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। আমরা এটা মনে করলাম এটা হচ্ছে ওনার কিওয়ার্ড। ঠিক আছে, নিলাম। এখন আমার দরকার হচ্ছে টুল, এসইও টুল। 3 নম্বর জিনিস এসইও টুল। ঠিক আছে, এসইও টুলস মার্কেটে বিভিন্ন ধরনের আছে, এর মধ্যে কিছু ফ্রি কিছু পেইড। তো এর মধ্যে আপনার উল্লেখযোগ্য হচ্ছে সেমরাশ। সেমরাশ দেখছিলেন না কেউ? আচ্ছা, এটা একটা টুলস, এসইও যারা করে আর কি, ডিজিটাল মার্কেটার। এসইও যারা করে তারা ডিজিটাল মার্কেটার হয় সাধারণত, তাদের হেল্পের জন্য বানানো হয়েছে এটা, তাদের হেল্প করে বিভিন্নভাবে। তারপর আপনার আছে HREF, তারপর আছে আপনার মস এটসেট্রা, আর বিভিন্ন আছে এরকম। তো আপনি যখন এটা নিয়ে সার্চ দিবেন এসইও টুলস, তখন এই ব্যাপারে বিভিন্ন ধরনের টুলস আসবে। এর মধ্যে কিছু ফ্রি কিছু পেড থাকবে আর কি, যে মস, HRF, নিট পার্টেল, স্মল এসইও টুলস, এরকম বিভিন্ন আছে। ঠিক আছে, তো আমরা এর প্রথমটা দেখি, সেমরাশ। এইটা আরেকটা আছে কি বললাম, HRF। আপনি যখন প্রফেশনাল কাজ করবেন আপনার মোটামুটি প্রত্যেকটা টুল সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, মোটামুটি ভালো ধারণা থাকতে হবে যে এগুলো কীভাবে কাজ করে। তারপর একটা বললাম কি মস, এই যেটা। এখন এই সফটওয়্যারগুলো একটা ফ্রিতে ফুললি ফিচার আপনাকে দিবে না, আপনি তাদের ফ্রি ট্রায়াল নিতে পারেন। যদি এই যে এখানে দেখেন মস প্রো, কিন্তু ওনার কিছু আবার ফ্রি টুল আছে, দেখেন এখানে কয়েকটা ফ্রি টুল দিচ্ছে যার ফাংশনালিটি ফুললি পাবেন না যদি পেড না নেন, টাকা দিয়ে না ইউজ করেন। ফ্রিতে মানে কম ফাংশনালিটি পাবেন আর কি এটা কাজ করার জন্য।
আর আমরা মোটামুটি এই যে টুলগুলো আছে SEMrush, এটাতে আমরা ফ্রিভাবে একটা অ্যাকাউন্ট করলে প্রতিদিন 10টা সার্চ দিতে পারবেন, 10টা অ্যাকশন। ধরুন একটা ক্লিক করলেন একটা, আরেকটা ক্লিক করলেন দুইটা, এরকম করে 10 বার আপনি বিভিন্ন রিপোর্ট দেখতে পারবেন পার ডে একটা ফ্রি অ্যাকাউন্ট করার মাধ্যমে। তো আমরা এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট বা আগের যদি থাকে, একটা ওয়েবসাইটে কিন্তু 10 বার ক্লিক করলে 10 বার। হ্যাঁ 10 বার শেষ আপনার। একটা ইমেল দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করবেন, ফ্রি অ্যাকাউন্ট। তারপরে আপনি প্রতিদিন লগ ইন করে 10টা অ্যাকশন করতে পারবেন এই ওয়েবসাইটটার আর কি। হ্যাঁ করতে পারেন। আবার আপনার টেম্প মেল আছে যেগুলো চাইলে আপনি একটার পর একটা জেনারেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ইমেল যদি নাও থাকে, টেম্প মেল দিয়ে এটা খুব ইজিলি করা যায় আর কি এই সার্ভিসটা। আর HRF এইখানে আপনি এরকম ফ্রি পাবেন না যে আমি এখন একটা ইমেল দিয়ে করলাম ফ্রি, এখন এখানে 10টা অ্যাকশন করতে পারতেছি। HRF এই সুবিধা দেয় না। HRF আপনি যদি অন্যের ওয়েবসাইট করতে যান অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি ওয়েবসাইটটা থাকে আপনার নিজের, তাহলে আপনি এটা ফ্রি ইউজ করতে পারবেন। ওটা হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স এর সাথে অ্যাড করলে আপনার ওয়েবসাইটটা আপনি মোটামুটি রেজাল্টটা দেখতে পারবেন। এটার ক্ষেত্রে হচ্ছে এটা HRF মোটামুটি একটু দামি টুল। আপনি যদি ওর প্ল্যানিংগুলো দেখেন, প্রাইসিং $99 সর্বনিম্ন প্রাইস। আর একটা আছে ফ্রি ট্রায়াল 7 দিনের জন্য $7। রাইট। আর যদি আপনি SEMrush দেখেন, যখন যারা পেইড আর কি, মোটামুটি আপনি একটু কিছুদিন কাজ করছেন, পেইড প্ল্যান নিতে যাচ্ছেন, তো এখানে হচ্ছে কত 119, মোটামুটি একটা $12 পার মান্থ চলে যাবে এইখানে আপনার। যখন কাজ থাকবে তখন এটা দিতে কোনো সমস্যা হয় না। আর যতদিন আপনি ফ্রিতে চালাতে চান একটু ট্রিক অবলম্বন করতে হবে আর কি এভাবে করার জন্য। তো এখন আমাদের SEO রিপোর্ট জেনারেট করার জন্য এই জাতীয় কিছু ওয়েবসাইট আমাদের দেখতে হবে। আরেকটা আছে ফ্রি এখন, এটার নাম হচ্ছে দ্য হথ। এটা মোটামুটি ভালো রিপোর্ট জেনারেট করে দেয়। আপনাদের গ্রুপ জানি কোনটা? 300। এখানে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, এটা আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? আমাদের স্যার মোজের ভিতর অ্যাকাউন্ট করা আছে সবাই মিলে। ওই মজার এটা ওই মোজার এই এখন একটা ওই আমরা ওই যে দিয়ে দেখছিলাম ওইটা এটা একই মস, তবে আপনি ডিএপি ফ্রিতে যে কোনো সাইট থেকে দেখতে পারেন। এর জন্য পেইডের টুল দরকার পড়ে না। পেইড টুলটা কখন লাগে? যখন আপনি র্যাঙ্কিং করানোর জন্য, যে আপনি বললাম যে আপনি দৌড় দিচ্ছেন, পিছন থেকে আপনাকে দৌড়ে রাখছে টান দিয়ে, আপনি খালি চোখে দেখবেন না কি কি ফ্যাক্টর আপনি পিছিয়ে যাচ্ছেন। এই যে টেকনিক্যাল ইস্যুগুলো, এগুলো এই যে পেড যে টুলগুলো আছে ওরা দেখা দেয়। এটা নর্মালি আপনি ধরতে পারবেন না দেখে, একটা ওয়েবসাইট থেকে বুঝবেন না। আপনি কি এখন বুঝতে পারতেছেন যে এই যে এই সাইটটা, এই সাইডের কোন কোন ফ্যাক্টর ওনাকে পিছনে থামায় রাখতেছে দেখে বোঝা যায়? না, কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট করতে হবে, কি কি জায়গায় ভুল করছে, কি কি জায়গায় ঠিক করছে, কিছু কিন্তু আমরা নর্মালি বুঝতে পারতেছি না। এই জিনিসটাই আমাদের সাইট অডিটের মাধ্যমে ধরা পড়বে এবং টোটাল কাজটা করা যাবে কত, সর্বোচ্চ 5-10-15 মিনিটের মধ্যে। কিন্তু আমরা আলোচনা করতেছি কিন্তু এর বেশি সময় ধরে, কারণ আপনাদের দেখানো হচ্ছে যে জিনিসগুলো কীভাবে করবেন, স্টেপগুলো কি। যখন আপনি করবেন তখন অনেক মানে কম সময় লাগবে। আচ্ছা, এখন তাহলে আমরা এসইও টুলসগুলো নিলাম, ঠিক আছে? এর মধ্যে আরেকটা যেটা অ্যাড করে দিলাম, thehot.com, ঠিক আছে? আর একটা স্মল এসইও, ওটা কি? এই তো মানে আপনারা যখন সার্চ দিবেন রেজাল্ট অনেক আসবে, আপনি প্রত্যেকটাই ইউজ করবেন। তবে আমি রেকমেন্ড করব 2-3টা সাইটে একসাথে একটা ওয়েবসাইটের রিপোর্ট জেনারেট করা। এক এক সাইডে এক একটা ইস্যু এক্সট্রা ধরা পড়তে পারে। 60%
আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি আমার কি কি জিনিস লাগবে। প্রথমে কি লাগবে বলেন তো? ওয়েবসাইট ইউআরএল, কিওয়ার্ড আর এসইও টুলস। এসইও টুলস। আমরা এসইও টুলস পাইলাম, এর মধ্যে পাইলাম দা হট। হ্যাঁ, তো এখানে আমার যে যে জিনিসগুলো লাগবে ইউআরএল, কিওয়ার্ড, এই দুটো আমরা পাইছি। ইউআরএল এবং কিওয়ার্ড আমরা পাইছি, দেখেন তো এই যে ইউআরএল, আমরা এটা এখান থেকে নিয়ে যাব, এখানে দিয়ে দিলাম। কিওয়ার্ড কি ছিল? হ্যাঁ, এখানে একটা ইমেল লাগবে। ইমেলটা এটা আপনার হতে হবে এরকম না, আপনি যে কোনো ধরনের যেমন টেস্ট কয়েকটা দিয়ে দিলেন, একটু মোটামুটি এরকম লাগে যাতে, অথবা আপনারটা দিলেও কোনো প্রবলেম নেই। এই তিনটা ফিল্ড এখানে দিবেন। দা হট, এটা আপনাদের গ্রুপেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটাতে ক্লিক করলে আপনি সরাসরি এখানে চলে আসবেন। ঠিক আছে, এই পার্টটাতে অনেকে দেখা দেওয়ার পরেও পরে বলে যে রিপোর্টটা কীভাবে জেনারেট করবো, ওয়েবসাইটের অডিটটা কীভাবে করবো, এটা তো বুঝতেছি না। কীভাবে রিপোর্টটা আসে? রিপোর্টটা আসে ধরেন এই যে এই ইউআরএলে আসলেন, দা হট এসইও অডিট টুলস, এখানে ওনারা কয়েকটা ফ্রি টুলস দিচ্ছে, এই যে দেখেন এর ভিতরে একটা হচ্ছে এসইও অডিট, যেটা আপনি লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি এখানে চলে আসবেন। ঠিক আছে, এই দা হট এটা হচ্ছে আপনার ওদের আরেকটা কোম্পানি আছে আই রাইটার, প্রফেশনাল আর্টিকেল রাইটিং সার্ভিস দেয়, ফাইবারের মতো, এর চেয়েও মোটামুটি বড় ধরনের মার্কেট প্লেস। এখানে এখন ধরেন নিউ রাইটার খুব কম নেয়, মানে এত বড় মার্কেট প্লেস হয়ে গেছে, ওদের এত রাইটার হয়ে গেছে, আর বাংলাদেশ থেকে তো নেয়ই না। হ্যাঁ, তার মানে সাইডের বুঝে নিত ওনাদের একটু মুডি যেহেতু হয়ে গেছে, তার মানে ওনাদের বাপ বেশি, এখন ওই ধরনের একটা ক্লায়েন্ট বেস হয়ে গেছে ওনাদের, এবং মোটামুটি ভালো একটা পেমেন্ট নেই। আপনি যদি 1000 ওয়ার্ডের লেখেন, আপনার বিভিন্ন রেটের আছে প্রাইসিংয়ের, এটা তো মোটামুটি ভালো একটা কোম্পানি ওটা। আচ্ছা, এই পর্যন্ত দেওয়া একটা ইউআরএল, একটা কিওয়ার্ড আর একটা ইমেল। ঠিক আছে, আমরা এখন এই ওয়েবসাইটটার অডিট করব, যেটা ওই যে ওনার সার্ভিস দিচ্ছে কত 150 বিভিন্ন অ্যামাউন্টের। এটা করার জন্য জাস্ট স্ক্রিনে চাপ দিবেন, ওনারা কত টেক্স অ্যাবাউট 15 সেকেন্ড একটা সময় দিল, লেস দ্যান এ মিনিট, এর মধ্যে আপনাকে রিপোর্টটা জেনারেট করে দিবেন। টোটাল রিপোর্টটা আপনার কাছে চলে আসলো। এই রিপোর্টটা মাধ্যমে আপনি চাইলে ওনাকে ওই যে উনি যেই যেই কথাগুলো বললো, এখানে আপনি ম্যাক্সিমাম জিনিসটা পেয়ে ফেলবেন। আমি আগেই বলছি 2-3টা এসইও টুলস একসাথে করে আপনার রিপোর্টটা দিতে হবে, সবচেয়ে ভালো হয় এটা আর কি। ঠিক আছে, এখানে আপনি পেয়ে ফেলেন কোন কোন জায়গাতে ওনার কাজ করা ভালো হয়েছে, কোন কোন জায়গাতে করে নাই, কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা আপনি আবার চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন পিডিএফ আকারে। এটা বুঝতে পারবেন। এটা ধরুন আমি ডাউনলোড দিলাম, এই যে এটা ধরুন এটা আমি ওপেনও করি। এখন দেখেন প্রথমে কি বলতেছে, প্রেস গ্রেড করছে একটা 100 থেকে 57-এর মধ্যে আছে গ্রেডিং সিস্টেমে। ঠিক আছে, তো এখানে দেখেন টোটাল জিনিসটা বলে দিচ্ছে কি কি বলতেছে। কিওয়ার্ড এটা গুড সিগন্যাল, আপনি যদি এই কালার পান তার মানে এগুলো ভালো। এই যে যেমন এখানে দেখাইতেছে টিক চিহ্ন, এটা করছে মানে এসইওর চেক লিস্টে যে যে কাজগুলো করা দরকার এর মধ্যে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে এগুলো উনি করে ফেলছে, মানে এগুলো ভালো আছে। আর যেগুলো ক্রস দেওয়া এগুলো করা নাই বা করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে। আবার অনেকগুলো আপনি চাইলে ইগনোর করতে পারেন, এই টাইপের। তো প্রথমে কি দেওয়া আছে দেখেন তো, স্প্রিট। স্প্রিট সাইডের স্প্রিটের জন্য ওনার কত সেকেন্ড নিচ্ছে, এত সেকেন্ডে ওনার পেজটা লোড হচ্ছে। ঠিক আছে, এটা অনেক কমাইতে হবে, কারণ এটা দেখেন ইস্যু, তার মানে এটা একটা প্রবলেম। এই যে কালারিং নিয়ে দেখেন লাল হচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে ক্রস চিহ্ন। আপনি রিপোর্টটা পড়লে বুঝবেন যে স্প্রিডের জন্য কি কি সমস্যা আছে ওনার, কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। কি ইমপ্রুভ করতে হবে, টু মেনি ফাইল রিকোয়েস্ট, ওয়েবসাইটের মধ্যে বেশি ফাইল রিকোয়েস্ট আছে। কীরকম বেশি ফাইল রিকোয়েস্ট আছে, এই যে যারা এগুলো ওয়েব ডেভেলপার তারা এই জিনিসটা টেকনিক্যালি জিনিস তো এটা বেশি বুঝে।
জুমে থেকে লগ আউট হয়ে গেছে না? কেটে দেয়, কিন্তু আমরা জুমের কথা বলি ঘন্টার পর ঘন্টা সেটা 45 মিনিট ধরে আর কেটে দেয়। আচ্ছা, ওনার ইনস্টলেশন কোন জায়গা থেকে দিছে ওটা দেখতে হবে তাহলে। আচ্ছা, আমরা জুমের এটা করে নিই। এই রিপোর্টটা জেনারেট করা বুঝতে পারছেন কিভাবে জেনারেট হয়েছে? এই রিপোর্টে আপনি এখন বুঝবেন কিভাবে কি হয়েছে বা না হয়েছে। এখানে আপনি জাস্ট পড়লেই চলবে যে স্পিড সংক্রান্ত যে ইস্যুটা আছে, এটা যেগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে এই জায়গাগুলোতে ওনার ইউরোর এটা ঠিক করতে হবে, করলে ওনার স্পিডটা বেড়ে যাবে। প্রত্যেকটা এরকমই আছে, আপনার ধরেন ইউআরএল এসইও ফ্রেন্ডলি ঠিক আছে, যেগুলো ঠিক চিহ্ন দেওয়া আছে। যেটা ঠিক নাই, এক্সাক্ট কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল। বুঝতে পারছেন? এটা আমরা হোম পেজ করছি, এই জন্য এরকম হচ্ছে। যদি পার্টিকুলার আলাদা কোনো আর্টিকেল পেজ হতো তাহলে নর্মালি কিওয়ার্ডটা থাকতো, তাহলে ওইটার মধ্যে কিওয়ার্ডটা ইনক্লুড থাকতো আর কি। আর অনেকে আবার ইউআরএল সাথে কিওয়ার্ড ম্যাচিং রাখে না, এটা কিন্তু ওনার জন্য একটু মানে কি ক্ষতিকর জিনিস ওই ওয়েব পেজটার জন্য আর কি। তো এটা থাকতে হয় আর কি। একটা ওয়েবসাইটের আমরা এটা হোম পেজ করতেছি, যদি এটার অন্য কোনো পেজ থাকতো, যদি আপনি করতেন সাপোজ বেস্ট স্মার্ট ওয়াচ নিয়ে একটা আর্টিকেল লিখতেন, তাহলে এটা কি থাকতো হোম পেজের url.com/ ওই কিওয়ার্ডটা থাকতো আর কি। এটা হচ্ছে আইডিয়াল। তো এখানে এটার প্রবলেমটা এটা আছে, যেটা নর্মালি হোম পেজের ক্ষেত্রে আমরা এটা না ধরতে পারি, অন্য পেজ থাকলে ধরতাম এটা। ইউআরএল এ তো নাই, কিওয়ার্ডটা নাই। হ্যাঁ, এটা হোম পেজ এই জন্য। তারপরে ধরুন টাইটেলটাকে কি প্রবলেম আছে, এই যে এখানে ডেসক্রিপশনটাকে কি প্রবলেম আছে। আপনারা যখন রিপোর্ট জেনারেট করে পড়বেন, জিনিসটা পড়লেই বুঝবেন এটা এরকমভাবে লেখা, মানে ইজি ওয়েতে লেখা। টাইটেলটাকে কি প্রবলেম আছে কেউ বলেন তো? এটা টাইটেলের মধ্যে কিওয়ার্ড নাই। নাই, এই দেন পড়লেই বুঝতে পারতেছেন না? তো এই রিপোর্টটা এইভাবেই করা হয়েছে, আপনি পড়লেই বুঝতে পারবেন, মানে ওই ধরনের কঠিন কিছু ইউজ করা হয় নাই। ঠিক আছে? এর মধ্যে কিওয়ার্ড রাখেন না। হ্যাঁ, এই যে ইরোরগুলো আপনি দেখলে বুঝতে পারতেছেন না? তো এই যে ইরোরগুলো দেখেন, লেস দেন 1 মিনিটে আপনাকে রিপোর্টটা জেনারেট করে দিচ্ছে, এবং এর মধ্যে আপনি কিন্তু মোটামুটি সব কিছু বুঝতে পারতেছেন এই টোটাল রিপোর্টটা। তো আমরা দা হট থেকে এই রিপোর্টটা জেনারেট করব, এবং এই রিপোর্টটাই কিন্তু দেখবেন এই যে উনি দিচ্ছে এখানে, যারা সার্ভিসটা দিচ্ছে। আমরা কোনটা ওপেন করছিলাম, এই যে এটা, এখানে দেখেন H1 ট্যাগ, মাল্টিপল ট্যাগের মধ্যে কি প্রবলেমগুলো আছে, এই যে প্রত্যেকটা এইগুলো দিচ্ছে। মেটা ট্যাগে কি আছে, ঠিক আছে, এই ইনফরমেশনটা আমরা এখানে যা পাইছি। এই যে ডেসক্রিপশন ট্যাগ, ইমেজের মধ্যে কি কি প্রবলেম, এই যে এগুলো দিচ্ছে। এই যে এইচ ট্যাগ মানে কি, হেডিং ট্যাগ। ওই যে ওইখানে দেখলেন না, হেডিং ট্যাগের জন্য বলছে দিব, মানে উনি বলতেছে যে আমি এইচ ট্যাগের প্রবলেমগুলো ধরে দেবো। আপনি প্রবলেমগুলো পেয়ে ফেলছেন, 1 মিনিটের কম সময়ে পাইছেন। তাহলে এই পিডিএফটার মধ্যে দিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি এই পিডিএফটা ওনাকে দেন তাহলে কিন্তু উনি পাচ্ছে। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এখানে তাকান উনি কি বলতেছে, কম্পিটিটর ব্যাকলিঙ্ক, মানে যে যখন অফ পেজ এসইওতে আপনি যাবেন অ্যানালাইসিস, কম্পিটিটর যেই ব্যাকলিঙ্কগুলো করছে, যে ধরুন আপনি 12 নাম্বার রেজাল্টের একটা ওয়েবসাইট নিলেন, 1 নাম্বারে কি কি ওনার কম্পিটিটর না কি কি ব্যাকলিঙ্ক করছে কোন কোন জায়গায়, এটা আপনি জেনারেট করলে যখন বলবে আমার জন্য আপনি কাজ করেন, তখন আপনি কি করবেন, ওই জায়গায় গিয়ে ব্যাকলিঙ্কগুলো করে ফেলবেন, এবং প্লাস এর চেয়ে বেশি জায়গা করবেন, তাহলে ওনার চেয়ে ব্যাকলিঙ্কটা বেড়ে গেল ওনার সাইটে। এবং হ্যাঁ, আপনার ওই যে ওনার থেকে একটু আগাইতে হবে না, ধরুন উনি আগে আছে আপনি পিছিয়ে আছেন, ওনাকে পিছনে ফেলে তুলে একটু জোরে দৌড়তে হবে না, নর্মাল বিষয় যেটা আর কি। তো ওইভাবে আপনি কম্পিটিটর ব্যাকলিঙ্কটা দেখতে পারবেন। এখানে দেখেন আছে কিনা কম্পিটিটর ব্যাকলিঙ্ক। আমরা যদি সার্চ দেই ব্যাকলিঙ্ক লেখে, নাই, ব্যাকলিঙ্ক দিয়ে এখানে কোনো রিপোর্ট দেয় নাই, তার মানে আমার এখানে একটা শর্টেজ আছে, ওটা হলো ব্যাকলিঙ্ক। এছাড়া মোটামুটি এখানে সব কিছুই আছে। ব্যাকলিঙ্কটার জন্য আমরা চলে যাব স্যামরাশে, ঠিক আছে। এখান থেকে আবার আপনি ব্যাকলিঙ্কটা সুন্দর মতো পাবো। তাহলে আমার কি দরকার, ইউআরএল দরকার। এই যে আমি ইউআরএলটা নিলাম, নিয়ে স্যামরাশের মধ্যে চলে আসলাম, এখানে ইউআরএলটা দেব। স্যামরাশে এই পর্যন্ত কিভাবে আসছি এটা বুঝতে পারছেন? প্রথমে samrush.com লিখলাম, লেখার পরে আমরা লগ ইন করছি, অথবা আপনি নতুন হলে সাইন আপ করবেন।
করার পরে এই পেজটা চলে আসবে। এখানে আমি জাস্ট ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে সার্চ। এখন এই ওয়েবসাইটের টোটাল ইনফরমেশন আমার কাছে চলে আসছে। ওয়েবসাইটটা তো আমার না, আমার মোটামুটি ওনার যত ধরনের ইনফরমেশন আমার দেখা দরকার সবগুলো এখানে চলে আসছে। ওনার টোটাল কতগুলো ব্যাকলিঙ্ক আছে বর্তমানে, ওনার অর্গানিক ট্রাফিক কত, অথরিটি স্কোর কত, ঠিক আছে, টোটাল ইনফরমেশন আমার কাছে চলে আসছে। এবং কোন দেশে কোন দেশে কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, এটা তো আমি ম্যানুয়ালি দেখতে গেলে অনেক সময় লাগতো আমার, তাই না? কোন দেশে র্যাঙ্কিংয়ে আছে, বাংলাদেশে কত নাম্বারে, কোথায়, এবং টোটাল ওনার অর্গানিক কিওয়ার্ড, কোনটা অর্গানিক কিওয়ার্ড কত নম্বর পজিশনে গুগলের পেজে আছে, ঠিক আছে। এই যে এখানে টোটালটা দেখতে পারতেছেন। দেখেন আমি এই একটু সামনের দিকে দেখতে যাচ্ছি, বলতেছে না আপনাকে এই তথ্য আমি দিতে পারবো না, কারণ আপনি ফ্রি ইউজার, পেমেন্ট করেন। মানে আমি সব কিছু পাবো না, আমি লিমিটেড একটা সার্ভিস পাচ্ছি। এবং বেশি ক্লিকও করবে না, 10টা ক্লিক কিন্তু গুনবে ওনারা। আপনি না গুনেন, ভুলে 2-3 জায়গায় করছেন, কিন্তু ওনারা কিন্তু গুনে ফেলবে যে আপনি কয়টা ক্লিক করছেন মাউস দিয়ে। 10টা করলেই শেষ। আজকের জন্য এই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, আপনার আরেক অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে হবে। তো আমরা এই জন্য কি করি, হ্যাঁ আপনার শুরুতেই ঢুকতে হবে। তো ধরেন আমরা একটা ক্লিক করলাম, আমরা আমাদের মূল্যবান একটা ক্লিক এখানে নষ্ট করলাম, ঠিক আছে। তো আমরা দেখার জন্য যে আসলে এই কিওয়ার্ডটা দিয়ে উনি কিসে আছে। তো কিওয়ার্ডটা হচ্ছে কি, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন উত্তরা, এটাতে বলতেছে কত নম্বরে আছে উনি, আমরা ওই পেজ থেকে ফিরে আসছি না, আর ব্যাগে যাইতে হবে দেখার জন্য পজিশনটা। ওনার পজিশন কি এখানে দেখাচ্ছে কোনো জায়গায়? আচ্ছা, আমরা এখানে দেখতে পারতেছি ভলিউম, এই যে ভলিউম মান্থলি 40 জন সার্চ করে এই কিওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে, 40টা। আচ্ছা তাহলে আমরা ব্যাগে চলে যাই এবার বাকি তথ্য দেখার জন্য। তো ওনার কোথায় জানি কিওয়ার্ড, আমরা কি ব্যাগে এখন যাই নাই? হুম, 3 নম্বরে আছে পজিশন, ভলিউম আছে 3, ঠিক আছে। তবে এটার সিপিসি 0। আচ্ছা আমরা এখন দেখি তাহলে এই ক্লাস এটা কয়টা পর্যন্ত। এটা দিয়ে যখন আপনি লিখলেন, সার্চ দিলেন কস্ট পার ক্লিক, আপনি যখন গুগলে অথবা ফেসবুকে একটা অ্যাড দেন, নিজে অ্যাড দিবেন, এটাতে ইউজাররা ক্লিক করলে আপনার কত টাকা কাটবে আপনার, এটা হচ্ছে কস্ট পার ক্লিক। পার ক্লিকে আপনার কত টাকা গুনতে হবে, আপনি গুগলকে কয় টাকা করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে, এটা সিপিসি বলে। আচ্ছা এবার দেখেন তাহলে ওয়ান ডিরেকশন আইটি পাইছেন, দেখা যায় এখন, দেখা যায় না। আচ্ছা এবার দেখেন দেখা যায় কিনা, এই যে পাওয়া গেছে। তার মানে ওনার পজিশন আছে কত নম্বরে, 3 নম্বরে। 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ একটা ব্যাকলিঙ্ক করা শিখছেন না, ও কিন্তু 1 নম্বরে যাইতে পারে, দেখছেন। এই যে এবার দেখেন উনি আছে এইখানে, যে এই পজিশনে আছে, ঠিক আছে, এই কিওয়ার্ডে। ম্যাপের ভিতরে তো ওয়ান ডিরেকশন আইডি, মানে এই আচ্ছা কোথায়, এই ম্যাপটা এখানে থাকে না না এখানে হচ্ছে যে যে জিনিসগুলো যেগুলো দেখতেছেন লাল, এগুলোকে ধরছে। মানে এখানে আপনাকে টোটাল একটা সামারি করতেছে যে উত্তরাতে কোথায় কোথায় ট্রেনিং সেন্টার আছে, এরকম আর কি। কারণ ট্রেনিং সেন্টার তো আপনাদের পিছনে মনে একটা আছে না, আচ্ছা এটাই আপনি দেখলেন যে এখানে রিপোর্টটা যা দেখাচ্ছে মোটামুটি মিলতেছে, তার মানে
এটা আপনাকে বিশ্বাস করতে পারেন আপনি রিপোর্টের উপরে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পারবো কম্পিটিটর অ্যানালাইসিস, ওনার কম্পিটিশন কার কার সাথে আছে। এই যে এখানে থাকবেন ওনার টোটাল কম্পিটিটর কে কে, ঠিক আছে। উনি যদি ধরেন টপ 3-তে আছে, ওনারটা নাই ধরলাম, যদি কেউ ধরেন 10-12 নম্বরে থাকতো, ওনার আমরা যে কোনো ওয়েবসাইটের কম্পিটিটর লিস্টটা এখানে পাবো। আপনি যখন এই যে ফুল ডিটেলস দেখবেন ওনার ফুল কম্পিটিটর পাবেন। আবার এখানে আরেকটা অপশন আছে দেখেন, ব্যাকলিঙ্ক কোথায়, এই যে লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্কের একটা এখানে পাচ্ছেন। এখানে আপনার টোটাল ব্যাকলিঙ্ক প্রোফাইল পাবেন ওনার, ওই যে উপরে এটা না নারো এইখান থেকে আপনি ব্যাকলিঙ্ক অ্যানালাইটিক্স পাবেন, ব্যাকলিঙ্ক অডিট পাবেন, লিঙ্ক বিল্ডিং টুলস পাবেন। তো আপনার টোটাল ওনার কম্পিটিটরদের এই যে টোটাল লিস্টটা পাইলেন। আর এটা কি পাবেন, এই যে এখানে চাপ দিলে মনে করেন এই ওয়েবসাইটটাই, এই যে এখান থেকে ক্লিক করলে ধরেন এই যে যখন এটা ক্লিক করবেন এটা এরকম ভাবে ওপেন হবে। আমরা ওইখানে করতেছি না, ক্লিক বাঁচাইতেছি, ঠিক আছে। মনে করেন এটা আমরা অন্য একটা ওয়েবসাইট, ওনার টোটাল ব্যাকলিঙ্ক প্রোফাইলটা আমরা দেখবো যে এখানে কত করছে ব্যাকলিঙ্ক 2.3K। এটাতে কি বোঝায় 300। আমরা এটা দেখবো, প্লাস মাইনাস সামথিং। হ্যাঁ এই যে এটা ওনার টোটাল ব্যাকলিঙ্ক প্রোফাইলটা দেখবো। মানে আমরা এখন মনে করেন কম্পিটিটরের একটা খুলছি, খুলে ওনারটা দেখতেছি, মানে কম্পিটিটর ব্যাকলিঙ্ক দেখা। এটা আমরা কি দেখতেছি, কম্পিটিটর ব্যাকলিঙ্ক। আপনি বলেন আমরা এখন কি দেখতেছি, কম্পিটিটর ব্যাকলিঙ্ক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেটা আমরা দাওয়াতে পাই নাই, যেটা এই যে ওনারা সার্ভিস দিচ্ছে, ওনারা এটা দিচ্ছে কম্পিটিটর ব্যাকলিঙ্কের কথা। এই যে ব্যাকলিঙ্কের লিস্ট অফ ব্যাকলিঙ্কস ইউর ওয়েবসাইট হ্যাজ উইথ ম্যাট্রিক্স, ঠিক আছে। লিস্ট অফ ব্যাকলিঙ্ক ইউর কম্পিটিটর হ্যাভ, ঠিক আছে। আপনার কম্পিটিটর কোন কোন ব্যাকলিঙ্কগুলো আছে এই যে আমরা এখান থেকে পাইলাম স্যামরাশ থেকে। এই যে টোটাল উনি কোন কোন জায়গায় ব্যাকলিঙ্ক করছে, কি করছে, কোথায় করছে, কি অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে করছে। অ্যাঙ্কর ট্যাক্স কোনটা, যেটা নিচে উনি লিঙ্কটা বসাইছে ওয়েব পেজে। এই যে আপনি এখানে ঢুকলেই দেখতে পারবেন হোম বিউটিফুল XYZ, এখানে একটা লিঙ্ক করছে, এই যে এখানে করছে, এখানে করছে, দেখতেছেন টোটাল লিস্টটা চলে আসবে। এখন আপনি তাহলে যদি চান কোনো ওয়েবসাইটের কম্পিটিটরের ব্যাকলিঙ্ক দেখতে পারবেন, অথবা কোনো ওয়েবসাইটের টোটাল লিঙ্ক কতগুলো করতে দেখতে পারবেন, কোন কোন জায়গায় করছে আপনি দেখতে পারবেন, তাই না। তো এখন যদি আপনি চিন্তা করেন উনি যে সাইডে ব্যাকলিঙ্ক করছে, আপনি চাইলে ওইখানে ব্যাকলিঙ্ক করতে পারবেন না, কারণ ওইখান থেকে লিঙ্ক করা যায় ইজি। নয়তো আপনি একটা ক্লায়েন্টের জন্য ব্যাকলিঙ্কের কাজ নিলেন, আপনি খুঁজতে হবে গুগলে যায় যে এই সাইডে ব্যাকলিঙ্ক করা যায় কিনা, এই সাইডে করা যায় কিনা, এই সাইডে করা যায় কিনা। কিন্তু এই লিস্টটা তো প্রুভেন, এখানে আপনার ব্যাকলিঙ্ক করার সুযোগ আছে 90%। 10% মাঝে মাঝে ওয়েবসাইট বা ওয়েব টু লিঙ্কগুলো বন্ধ হয়ে যায়। আপনি একটা গেস্ট পোস্ট করছেন, একটা ওয়েব টু লিঙ্ক করছেন, এটা কিছুদিন পরে বাদ হয়ে গেল, তাহলে তো আর লিঙ্কটা করতে পারবেন না এখানে, এরকম টাইপের। তো মোটামুটি এইসব সাইটগুলোতে আপনি চাইলে ব্যাকলিঙ্ক করতে পারবেন। তাহলে আপনার মোটামুটি কত 2300 ব্যাকলিঙ্ক করার জায়গা তৈরি হয়ে গেছে। এটা একটা স্কিল, আপনার ব্যাকলিঙ্ক আপনি পাই ফেলছেন একবারে 2000-এর মতো। তো এরকম সাইটগুলো ধরলে প্রতিটা সাইট থেকে 1000, 2000, 3000 করে ব্যাকলিঙ্কের একটা প্রোফাইল আপনার কাছে চলে আসবে, মিক্সড ব্যাকলিঙ্ক এটা। কিন্তু আপনি আবার ধরে যদি দেখেন তাহলে আবার বুঝবেন যে এটা কী টাইপের ব্যাকলিঙ্ক। এই যে এটা নো ফলো, এটা নো ফলো, এটা নো ফলো, এটা আবার ডু ফলো, ঠিক আছে। টেক্সট ব্যাকলিঙ্ক আবার প্রত্যেকটার বোঝাবে যে কী কী ব্যাকলিঙ্ক করছে। নো ফলো থাকলে নো ফলো লেখা থাকবে। আবার এখানে দেখেন লস্ট, এটা হারাই ফেলছে। এটা লাস্ট আপনার দেখা গেছিল 16 এপ্রিল 2021, প্রথম পাইছিল ব্যাকলিঙ্কটা 19 মার্চ 2021, এটা এখন আর নাই, ঠিক আছে। আপনার মোটামুটি টোটাল হিস্ট্রিটা দেখতে পাবেন। তাহলে আমরা লেস দেন 1 মিনিটে পুরো রিপোর্টটা পাইলাম। ব্যাকলিঙ্কেরটাও 2-3 ক্লিকে পাইয়া ফেলছি, তার মানে 1 মিনিট ধরতে পারি, আমি ধরলাম 5 মিনিট। এই লস হওয়ার কারণটা কি? লস হওয়ার কারণ বন্ধ হয়ে গেছে এটা নাকি? ওই যেখানে ব্লগটা পাবলিশ করছিল ব্লগটাই শেষ নাই। ওখান থেকে
যার ওয়েবসাইট সে ডিলিট করে দিচ্ছে না। ডিলিট করে দিচ্ছে, এরকম হতে পারে। এটা এরকম হয়, স্বাভাবিক ঘটনা আর কি। তো ধরুন আমি মোটামুটি ধরলাম 5 মিনিটের মধ্যে আমি 2টা রিপোর্ট পাইছি। পাওয়ার পরে এখন আমি এটা একত্রে করব। কি একত্রে করব? ওনারা যেভাবে দিচ্ছে, প্রথমে এই যে লিঙ্কগুলো এরকম যে লস্ট হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এই লিঙ্কগুলো উনি এখানে লিখে দিবে যে হ্যাঁ আমি টেকনিক্যাল এই লিঙ্কগুলো এরকম ভুল পাইছি, লিখলেন আপনি। তারপরে অন পেজ এসইউতে এই যে এখানে যা যা তথ্য পাইলেন, টাইটেল লেগে প্রবলেম, ডেসক্রিপশন লেগে প্রবলেম, ইমেজের প্রবলেম, এগুলো অন পেজের প্রবলেম, ঠিক আছে? হেডিং টেক্সটের প্রবলেম, এই যে কোন কোন প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আপনি দূরে দূরে দিবেন। এই যে তারপরে পেজের মধ্যে 2000-এর বেশি ওয়ার্ড থাকার প্রয়োজন ছিল নাই, ঠিক আছে? তারপরে এক্সাক্ট কিওয়ার্ড 4 বারের মতো ইউজ হয়েছে, এটা ঠিক আছে। যদি কম পড়তো তাহলে এখানে ক্রস চিহ্ন উঠতো। এই যে রিপোর্টটা আপনি পাইলেন, এই রিপোর্টের তথ্যগুলো জাস্ট কপি করে আপনি এক জায়গায় বসিয়ে একটা ক্লায়েন্টকে দিয়ে দিলেন। তো 5 মিনিট গেল, আমি ধরলাম আপনার এর চেয়ে 3 গুণ সময় লাগলো, 15 মিনিট ধরলাম, আধা ঘন্টা লাগলো, 6 গুণ সময় লাগলো। তারপরেও কিন্তু ওই ধরনের মাথার মধ্যে প্রেশার পড়তেছে না আমার। আমি জাস্ট 2-3টা ক্লিক করে কিন্তু রিপোর্ট পাইছি, জাস্ট পরে কপি পেস্ট তো ইজি, তাই না? না কপি পেস্ট কীভাবে করে জানতে হবে, ইজি একটা বিষয়। তো এটা আপনার ধরেন এই স্কিলটা করতে আপনার কি অনেক বেশি ঝামেলা নিতে হচ্ছে? স্কিলটা যদি আপনি জেনে যান তাহলে খুবই ইজি। তো যেহেতু আমি এখন দেখাইছি, এটা আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে, 1-2টা সাইটে নিয়ে করতে হবে, করলে আপনি পারবেন। নয়তো 2-1 দিন পরে যদি না করেন তাহলে আবার ভুলে যাবেন আসলে কি বলছিল, হদ বলছিল না হাত বলছিল না পা বলছিল, ভুলে যাবেন নর্মালি যেই ইস্যুটা হয়। কিন্তু আপনি যদি একবার করেন, 2-একবার প্র্যাকটিস করেন তাহলে এটা মনে থাকবে। এবং এই স্কিলটা চাইলে আপনি আজকেই গিয়ে ফাইবারে একটা গিগ খুলতে পারেন, এসইও ক্লার্কে একটা গিগ খুলতে পারেন, মোটামুটি এখানে ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে আর কি, ঠিক আছে? ব্যানার বানাইতে হবে, আপনি ক্যানভাতে বানান, অথবা যদি আপনার বন্ধু বান্ধব কেউ থাকে বানাইতে পারে, বানাই দিল। রেফারেন্সে বাংলাদেশের রেফারেন্সটা আমাদের দিয়ে দিবেন গ্রুপে। কোনটা? যে মানে যে এটা দেখে বা ফাইলটা দেখে বানাবো। ওই যে আপনি জাস্ট ফাইবারে গিয়ে সার্চ করবেন, যেটা দেখে বুঝে নিয়ে দিয়ে দেন। এই যে এই বাটনটার প্রপার ইউজ জানতে হবে, এই যে এখানে যে সার্চ বাটনটা, ঠিক আছে? স্যার এই অ্যাকাউন্টে দিয়ে আচ্ছা আমার যে আমি আবার দেখাই, প্রথমতে দেখেন আপনি নর্মালি ওয়েব ব্রাউজারে লিখবেন fiber.com, দেখেন ফাইবার মানে এখানে ব্রাউজার লিখবেন fiber.com, ঠিক আছে? তারপরে এখানে লিখবেন ওয়েবসাইট অডিট লিখে সার্চ দিলেই এই গিগগুলো চলে আসবে। আর যদি তারপর না পারেন, এই ভিডিও টিউটোরিয়ালটা তো রেকর্ড করা হচ্ছে, তখন এই জায়গাটা টাইনা 10-20 বার দেখবেন, তাই বুঝে যাবেন, ঠিক আছে? এখানে আপনি টোটাল ইনফরমেশনগুলো পাবেন আর কি। তো আমরা এখন রিপোর্টটা করা শিখছি, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন আমরা এখান থেকে কিন্তু একটা মানে পিডিএফ পাইছি। আপনি চাইলে এই পিডিএফটা হুবহু দিয়ে দিতে পারেন, এই যে পুরো পিডিএফটা ইনক্লুড করতে পারেন। মানে ডাইরেক্ট এরকম দিতে পারি যে আপনার এই সমস্যাগুলো আছে। ওইখানে যে সার্ভারতে করলে মানে কি পিডিএফ আচ্ছা, ওইটা আপনি এই যে এখন এখান থেকে কপি করে ওয়ার্ডের মধ্যে বসাবেন। বসানোর পরে ওয়ার্ডে একটা অপশন আছে সেভ এস, ওইখানে পিডিএফ নামে একটা অপশন আছে, চাপ দিলেই ওটা পিডিএফ হয়ে যাবে। ওয়ার্ড ফাইলে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে রাখবেন কপি করে। একটু দেখালে ভালো। আচ্ছা এখানে আছে ওয়ার্ড, এই যে আছে আচ্ছা আমি এখানে দেখাই, মনে করেন এটা মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে? এখানে ফাইলে চাপ দিবেন, সবাই দেখেন এখানে ফাইলে চাপ দিবেন, এখানে সেভ এস নাই মনে করেন আছে, সেভ এসে যখন চাপ দিবেন এখানে লেখা উঠবে আর কি যে সেভ করেন, ক্লিক করলে পিডিএফ নামে একটা অপশন চলে আসবে, ঠিক আছে? ওয়েবসাইট থেকে পিডিএফ আগে চলে যাবে। ওই মাইক্রোসফট ওয়ার্ড থেকে আর কি না না ওয়েবসাইটে কপি করে নিয়ে আসতে হবে। কপি করে নিয়ে আসবেন। কপি করে এনে সেভ করবেন পিডিএফ। আচ্ছা এখন হলো আমরা রিপোর্টটা পাইছি, আমাদের যে প্রথমে বলছিলাম কি করব, ওয়েবসাইট অডিট রিপোর্ট পাইছি না আমরা সবাই? 2 জায়গা থেকে দেখলাম, আপনি চাইলে আরও 2-3টা ওয়েবসাইট গেটে ওই যে ফ্রি আছে আমরা দেখালাম যে চাইলে আরও রিপোর্ট দেখতে পারেন। মোটামুটি আমি এই 2 সাইড থেকে টোটালটা পেয়ে ফেলছি, কম্পিটিটর অ্যানালাইসিস পাশাপাশি অন পেজ অফ পেজ এসে সব পাইছি, আমার রিপোর্ট হাতে চলে আসছে। এখন আমি কি করব, এটা শেষ কমপ্লিট,
পরবর্তী কোনো কাজ, আমার একটা সাবজেক্ট লাইন দরকার। আচ্ছা আমি ডাইরেক্ট দেখাই, যখন আপনি মেল করবেন তখন কি করবেন। কাউকে ইমেল করবেন, যদি ফাইবারের অর্ডার হয় তাহলে তো আপনি জাস্ট রিপোর্টটা ওইখানে ডেলিভারির অপশন জায়গা আপলোড করে দিলেই চলবে। হ্যাঁ, আপনি মনে করেন এখন কাউকে আপনি ইমেল করবেন এটা, তাহলে ওই যে পিডিএফটা নামাইলাম আমি, এখান থেকে যে অ্যাটাচ বাটন ক্লিক করলাম, আবার দেখেন অ্যাটাচ, মেলে অ্যাটাচ করলাম, এটা কোথায় আছে, এই যে ওডিআই ওয়েবসাইট অডিট রিপোর্ট, এটা ডাউনলোড করলে এরকম থাকবে, মাই ওসিও এসইও অডিট, এটাকে আপনি একটু রিনেম করে দিলেন, ঠিক আছে, এরকম করে ওপেন করলেন, এই যে এখানে অ্যাড হয়ে গেল, আমার রিপোর্টটা হয়ে গেল। যদি একটা ছিল, আমি যদি দুইটা করতাম ওই যে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসটা, তাহলেও এটা চলে আসতো এখানে। ধরেন দুইটা ফাইল করলেন আপনি, অথবা এই দুইটা মিলে একটা ফাইল করলেন ইচ্ছা। এখন আমার একটা দরকার সাবজেক্ট লাইন, সাবজেক্ট লাইন লাগবে না? সাবজেক্ট লাইন কি দিতে পারি বলেন তো কেউ? আমরা ধরেন কি দিচ্ছি, ওয়েবসাইট অডিট না, ওয়েবসাইট অডিট কোন কোম্পানির জন্য করছি? ওয়েবসাইট অডিট রিপোর্ট দিলাম আমি, রিপোর্ট হাইফেন ধরেন ওডিআই, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। হ্যাঁ, এখানে অ্যাড করতে পারেন র্যাঙ্কিং ফ্যাক্টর অফ, মানে ওই কোম্পানির নাম, এই টাইপের স্ট্যান্ডার্ড একটা দিয়ে দিলে চলবে এখানে। তবে স্প্যামি ওয়ার্ডগুলো বাদ দিতে হবে এই সাবজেক্ট লাইনে, এটার উপরে বেস করে আপনার ইমেলটা ইনবক্সে যাবে না স্প্যামে যাবে, এটা হবে। স্প্যামিং হতে পারে, আপনি ধরেন এখানে লিখবেন স্প্যামিং ওয়ার্ডস, এই যে দেখেন ওনারা এগুলো দিয়ে দিচ্ছে 202টা, তারপরে ধরেন সাপোজ 188টা স্প্যামিং ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আপনি অ্যাভয়েড করবেন সাবজেক্ট লাইনের জন্য, এগুলো পড়বেন। এই যে দেখেন এগুলো সব স্প্যামিং ওয়ার্ড, এই দেন 1 2 3 4 এরকম করে দিয়ে দিচ্ছে, দেখছেন, যেমন 100% ফ্রি, ঠিক আছে, এই জাতীয়। আপনি ওনাকে বললেন সাবজেক্ট লাইনে, আপনাকে তো আমি 100% ফ্রি একটা রিপোর্ট দিয়ে দিচ্ছি, তখনই এটা স্প্যামিং চলে যাবে। এগুলো আপনার পড়ে আপনার কালেকশন রাখতে হবে এবং এগুলো অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তাহলে আপনার যে ইমেলটা এটা সঠিক জায়গায় যাবে, মানে আমাকে পাঠাইলে আমার ইনবক্সে ঢুকতে গিয়ে, আর নয়তো স্প্যাম। আর স্প্যামে নর্মালি মানুষ দেখে না, আর যারা একদম ইমেল 2-3টা আসে উনি মাঝে মাঝে কৌতূহল বসে থেকে স্প্যামে দেয়, দেখি কি আসলো, এই টাইপের আর কি। আর কিন্তু যারা ওয়েবসাইট ওনার থাকে ওনাদের প্রচুর ইমেল আসে, আপনি যেই মার্কেটিং এর জন্য পারপাসে ওনাকে ইমেল করবেন, এটা অলরেডি ধরেন উনি 5-6 বছর ধরে পাইতেছে অন্যান্য মার্কেটার থেকে, তো ওনার কাছে এটা স্বাভাবিক ব্যাপার মার্কেটিং একটা ইমেল চলে যাওয়া, ঠিক আছে। তবে আপনার সাবজেক্ট লাইনে আপনার সবচেয়ে ভালো হবে উনি সাবজেক্ট লাইনটা দেখিয়ে যেতে পারে, তাহলে কি আপনার এটার মধ্যে একটু চমক জাতীয় কিছু দিতে হবে না, আকর্ষণীয় টাইপের কোনো হেডলাইন, আকর্ষণ টাইপের, মানে একটা চুম্বক সাথে দিয়ে দিবেন, একদম টাইনে নিয়ে করবে ওনার দৃষ্টি টেনে নিয়ে আসবে। তো ওই ধরনের একটু আই ক্যাচিং দিতে পারেন রিসার্চ করে, তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন ইচ্ছা মতো। তো আমরা সাবজেক্ট লাইনটা পেলাম, এখন আমার দরকার কি, কাকে পাঠাবো, কাকে পাঠাবো তার একটা ইমেল দরকার না? নর্মালি আমরা যখন একটা ওয়েবসাইটে করব তখন আমরা প্রথমে সরাসরি যেটা দেখব ওনার ওয়েবসাইটে ওনার ইনফরমেশন দেওয়া আছে কিনা। আমরা দেখি এখানে যাই, ওনার এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করতে পারে। নর্মালি এইসব ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস যে অপশনটা থাকে এখানে আপনার তথ্য দেওয়া থাকে, অথবা অনেকের তথ্য দেওয়া থাকে না, শুধু কন্ট্যাক্ট ফর্ম থাকে, আপনি ফিল আপ করলে তারপর পাবেন। এখানে আছে ওনার ইমেল অ্যাড্রেস, আচ্ছা তাহলে আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম এখানে। তাহলে আমরা কি পাইলাম, ওয়েবসাইটের ওনার অ্যাড্রেস পাইলাম, ঠিক আছে। এখন আমার দরকার একটা এই যে ইমেইলের এখানে কভার লেটার অথবা প্রপোজাল টেক্সট,
মনে করেন আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি, তাহলে যে কোম্পানিতে অ্যাপ্লাই করবো তার একটা ইমেল লাগবে, সাবজেক্ট লাগবে। ধরেন আমি যদি ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমি এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমার নাম, ঠিক আছে, দিলাম স্ট্যান্ডার্ডভাবে যেটা হয়। তারপরে আমি এখানে একটা কাভার লেটার লিখবো, ঠিক আছে। কাভার লেটারের মধ্যে নর্মালি ফর্মালভাবে কী হয়, ডিয়ার স্যার, বা যদি আপনি মনে করেন যে এইচআরটা মেয়ে তাহলে ম্যাডাম লিখলেন, ঠিক আছে, যদি আপনি জানেন পার্টিকুলারভাবে। আর নয়তো ডিয়ার স্যার মানে ফর্মাল, ডিয়ার স্যার বা ম্যাডাম। হ্যাঁ ওইটাই, আপনি ডিয়ার স্যার দিয়ে শুরু করবেন আর কি। যদি একদম আপনি শিওর না থাকেন যে উনি ছেলে না মেয়ে, নয়তো আবার ছেলে পড়লে বলবো ধুর, বুঝলেন না, ওই টাইপের যে আমি পড়বো না এটা, হ্যাঁ এই ধরনের হতে পারে। আচ্ছা, এখানে একটা কাভার লেটার আপনাদের জন্য লিখে রাখছি, ধরেন এটা আপনাদের দিয়ে দেব। আপনাদের গ্রুপ কোনটা? এটা এই ধরেন এই রিপোর্টটা, হ্যাঁ আমি এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে আমার টোটাল রিকোয়ারমেন্টগুলো হয়ে গেল। অ্যাড্রেস, রেসিপিয়েন্ট অ্যাড্রেস, একটা সাবজেক্ট লাইন, কভার লেটার, আর হচ্ছে নিচে অ্যাটাচমেন্ট। অনেকেই কী করে, একটা ইমেল করলে সব কিছু অ্যাড করে, অ্যাটাচমেন্টটা অ্যাড করতে ভুলে যায়, অ্যাটাচমেন্ট ছাড়াই পাঠায় দেয়, যেটা মূল রেডি দেন। হ্যাঁ মূল উঠিয়ে দেয় না। তো এটা একটা বিষয় যেটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে, এরকম হয় আর কি মাঝে মধ্যেই, ঠিক আছে। এখন এই কাভার লেটারটা আপনারা আমি দিলাম কপি করে। কাভার লেটারটা কীভাবে লিখলাম বা কী দরকার হইতে পারে কাভার লেটারে, আমরা কাভার লেটারটা একটু ব্রেকডাউন করি। কাভার লেটার, আপনি কাভার লেটার কীভাবে লিখবেন যদি আপনি একা লিখতে যাইতেন? কাভার লেটার লেখার ক্ষেত্রে আপনি প্রথমে ওই যে যেটা বললাম ডিয়ার স্যার বা ম্যাডাম এই জাতীয় কিছু একটা দিলেন ফর্মালভাবে। তারপর দিতে পারেন যে মাই নেম ইজ খান, এখানে আপনার নামটা বসাই দিলেন, ঠিক আছে। তাহলে আবার আরেকটা দিতে পারেন, হ্যাঁ ফরহাদ, ফরহাদ FARHAD, না এটা তো আমি জাস্ট একটা শুরু নেম মানে দিলাম, স্যাম্পল নেম। আচ্ছা, এখন হলো এখানে আবার আপনি দিতে পারেন যে আমি সাপোজ যদি কোম্পানি হিসেবে টার্গেট করেন তাহলে কিন্তু অথরিটি ভালো পাবেন। আপনাদের কারো কোম্পানি আছে, SEO ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে কারো? তাহলে আপনারা চাইলে এই প্রতিষ্ঠানকে ইউজ করতে পারেন। আপনি বলতে পারেন যে আমি ODI থেকে, মানে আবার ODI বলে সমস্যা, বলবেন ডিরেকশন IT থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতেছি, মানে এই কোম্পানির পক্ষ থেকে আমার নাম এটা, ঠিক আছে। তাহলে ওনারা মনে করবে একটু অথরিটি আছে। আপনারা যদি চাই যে অফিসে ভিজিট করবে, আপনি অফিসে এনে কথা বলতে পারেন। আপনি কথা না বলতে পারলে সিনিয়র কাউকে দিয়ে কথা বলতে পারেন, ক্লায়েন্টটাকে অনবোর্ড করতে পারেন আর কি। নর্মালি তুমি আসলে অফিস দেখলো যে না মোটামুটি আছে, তো বাবা আছে আর কি, দিয়ে দিল। আর যদি আপনি এভাবে বলেন যে না আমার কোনো অফিস নাই, আমি আপনার অফিসে যে জাস্ট কথা বলবো, তাই একটু হয়তো হালকাভাবে নিতে পারে আপনাকে। আপনি যতই মোটা বাড়ি হন ওই টাইপের অথরিটি একটা দেখাইতে পারেন। আপনার চাইলে অফিসটা ইউজ করতে পারেন এইভাবে ক্লায়েন্ট ধরার ক্ষেত্রে, যে একটা ক্লায়েন্ট আসলেও ধরলাম এইভাবে। তো আপনি এটা এখানে দিলেন। আপনার দেশের বাইরে কাজ করলে আপনি যেভাবে করবেন, আপনার নাম দিবেন, আপনি আমি এই কোম্পানির পক্ষ থেকে, আপনার তো ওয়েবসাইটও নাই, তখন উনি আপনার কোম্পানির নাম দিয়ে সার্চ দিবে, তখন তো পাবে, তাই না। এবং যদি উনি আপনার প্রমাণ করার জন্য কোম্পানির ইমেলও দেয়, আপনি যদি বলে রাখেন তাহলে কিন্তু এটা আপনি পাইতেছেন, সাপোর্ট পাইবেন আর কি, সোজা কথা। আচ্ছা, এটা গেল। তারপরে আপনি দিবেন ওনার ওয়েবসাইটে কী কী প্রবলেম আছে। প্রবলেমগুলো আমরা দেখলাম, PDF এ পাইলাম প্রবলেম, যে প্রবলেমগুলো আপনি বলবেন, এখান থেকে হাইলাইট করে 2-3টা প্রবলেম বলবেন যে এই প্রবলেম আছে এবং আরও প্রবলেম আছে, আপনি অ্যাটাচমেন্টে দেখতে পারবেন। প্রবলেমগুলো বলবেন ওনাকে, ওনার কী কী প্রবলেম আছে। তারপরে আপনি একটা সলিউশন দিবেন, সলিউশন একটা রোডম্যাপ, যে আমি আমার ওয়ার্ক প্রসেস এটা, এভাবে আপনার সলিউশনটা করতে পারবো, এরকম দিবেন না আবার যে ওনার প্রবলেমের সব সলিউশন বলে দিবেন, তাহলে তো উনি সব পাইয়ে ফেললো, তাহলে আপনার নক করবে না, তাহলে লাভ হবে না। তো উনি মনে মনে মানে খুশি হবে এবং আপনাকে পুলিশই ভাববে যে ঠিক আছে আমার অনেক বড় কাজ হয়েছে,
তো একটা ভালো গাদা পাইছি, ঠিক আছে? তো আপনি সলিউশনটা বলবেন যে হ্যাঁ আমি এভাবে আপনার সলিউশন করতে পারবো, ঠিক আছে? তারপরে এটা গেল, যাওয়ার পরে আপনার এখন দিবেন প্রবলেম পেলেন, সলিউশন আপনি করতে পারবেন, কিন্তু সলিউশনটা আপনাকে কেন দিয়ে করাবে? ওনার এক্সিস্টিং একটা থাকতে পারে না, এজেন্সি থাকতে পারে না, অলরেডি ওনার কাজ করতেছে এরকম থাকতে পারে না, অথবা উনি কেন ইন্টারন্যাশনাল হইলে বাংলাদেশের কাউকে দিবে, আপনাকে বুঝাতে হবে যে আমি বেস্ট। তো এখানে আপনি দিয়ে দিবেন ওয়াই চুজ মি, যে ফাইবারের অফার দেন না, অথবা আপনি কেন আমার সার্ভিসটা নেবেন, আমি এরকম ওরকম বা আমি এক্সপার্ট, এই জাতীয় কথাগুলো বলে দিবেন, যেটা এখানে আছে। এই যে আপনি কি কি কাজ করবেন, কি কি করবেন দেওয়া আছে একটা স্যাম্পল হিসাবে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, চাইলে কিছু বাদ দিতে পারেন এখান থেকে, ঠিক আছে? এই টোটাল ইনফরমেশন দিয়ে আপনি ওনাকে সেন্ড বাটন চাপ দিলে চলে যাবে। তাহলে আপনি কি করতে পারলেন, একটা ওয়েবসাইট অডিট রিপোর্ট তৈরি করা দেখছেন কিভাবে করে, কিন্তু আপনাদের করতে হবে অবশ্যই। বাসায় গিয়ে যদি আপনি না করেন ভুলে যাবেন নর্মালি। করার পরে ওই যে আমি বলছিলাম করার পরে পড়বেন, পড়লেই বোঝা যায়। আপনি পড়ার পরে বলছেন না, বুঝছি তো, কিন্তু আপনি পড়ছেন একটু। কাজটা করবো কিভাবে? আচ্ছা, কাজটা খুবই ইজি, ওইখানে লেখা আছে কোন সমস্যাটা, এটা ওই সমস্যা সলভ এটা করবেন। করার জন্য ওই ওয়েবসাইটে যেহেতু আমরা এসইও ঘুরতে হবে না। শিখতেছেন, সমস্যা অনেকগুলো এখনই সলভ করতে পারবেন, অনেকগুলো এখন পারবেন না, কারণ ফুললি কোর্স কমপ্লিট হয় নাই। অন পেজ এসেও আপনারা পারবেন না, কারণ দেখেন নেই, দেখছেন কারো অন পেজ এসেও। তো অন পেজ করলে অন পেজেরটা পারবেন, অফ পেজে লিঙ্ক বিলিংটা আপনারা বুঝতে পারবেন। যেখানে লিঙ্ক বিলিং কথা থাকবে তখনই আপনার মোটামুটি এই কিনা দেখা যাবে যে আমি পারবো, মানে একটা সিগন্যাল চলে আসবে আপনার যে হ্যাঁ এই জিনিসটা আমি পারবো। কিন্তু অন পেজে আপনার হয়তো মনে হবে যে এই জিনিসটা আমি ফ্যামিলিয়ার না, আমি এটা দেখি নাই এখনো, এই টাইপের হতে পারে। অন পেজটা করলে মোটামুটি কমপ্লিট, আপনি সবগুলোই পারবেন, ঠিক আছে, রিপোর্টটা দেখলে। কিন্তু এজন্য বলছি আপনাদের আজকে কাজ হবে বাসায় গিয়ে 2-3টা কোম্পানি এরকম রিপোর্ট জেনারেট করে সবগুলো পড়া, ফার্স্ট টু লাস্ট করবেন। আমি কিন্তু পুরো রিপোর্ট পড়ে পড়ে দেখাই নাই, আপনি পড়লে অনেক কিছু ওয়ার্ড আপনার কাছে নিউ মনে হবে প্রথমবারের জন্য। যখন দ্বিতীয় কোম্পানিটা করবেন তখন ওয়ার্ডটা একটু আগে যেহেতু পড়ছেন আপনার কাছে একটু ফ্যামিলিয়ার লাগবে, তৃতীয়বার আর একটু ফ্যামিলিয়ার লাগবে, তারপরে যদি মনে হয় পারি না, সমস্যা আমরা তো আছি, জিজ্ঞেস করবেন, বলে দেবো। কিন্তু আগে বাসায় দেখতে হবে, দেখার পরে যদি না বুঝেন তাহলে বলবেন। আর অনেকে আছে আমি দেখাই দিলাম, পরের দিনে এসে বলবে আমি তো কিছুই বুঝি না, রিপোর্টের মধ্যে কি লেখা আছে। তো যদি আপনি ওনাকে বলেন আসলে আপনি কি রিপোর্টটা দেখছেন না, তার মানে উনি কি বুঝে না, এটাই বুঝে না, কারণ উনি দেখে নেই। তো আপনি অবশ্যই রিপোর্টটা জেনারেট করবেন এবং দেখবেন, কারণ স্কিলটা আপনার মধ্যে যদি থাকে তাহলে একটা মার্কেট ভ্যালু আছে এটার, আপনি একটা সার্ভিসও দিতে পারতেছেন। পাশাপাশি যদি চান ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, আপনার হতে পারে ওই ওয়েবসাইট, আপনার হতে পারে গিগ, যে কোনো কিছু র্যাঙ্কিং করার ক্ষেত্রে এই অ্যানালাইসিস স্কিলটা আপনার দরকার হবে, বুঝতে পারছেন? তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আবার দেখো, হুম, সময় আছে, আবার দেখো। আচ্ছা, তাহলে আপনি এখানে চলে আসেন, দেখেন কোনো যদি প্রবলেম ফেস করেন আমি বলে দিই, আসেন। প্রবলেম আছে, রিপিট করলে আরো আমাদের ভালো লাগবে। আচ্ছা, এই রিপিটটা আপনি ওই ভিডিও টিউটোরিয়ালে 10 বার করে দেখেন, বুঝে যাবেন। স্যার ওইটা দেখলে স্যার সেম জিনিসই আমি খুব পাইছে। প্রতিবার, শোনেন, প্রতিবার আমি একই ইনফরমেশন বলবো, কিন্তু আমি প্রথমবার যে ইনফরমেশন বলছি এখন সেম হবে না। হ্যাঁ ওইটাই, ভিডিওতে কিন্তু প্রতিবার আমি একই কথা বলবো, একবারও মিসম্যাচ হবে না, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হলো আপনাদের, এখন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। বলেন তো কি হোমওয়ার্ক হতে পারে এখান থেকে দেখে এই কার গেসটা সঠিক। এই 4টা কাজের মধ্যে কোনটা হোমওয়ার্ক হতে পারে? স্যার অর্ডার হবে আর হচ্ছে ওটা কর্নার ইমেল অ্যাড্রেস। কভার লেটার আর ওয়েবসাইট রিপোর্ট। আপনি বলেন কি হতে পারে হোমওয়ার্ক? হ্যাঁ, এই 4টা থেকে বেশি গেস করতে হবে না। ওয়েবসাইট অডিট রিপোর্ট,
তার কোন একটা ওয়েবসাইট থেকে সেটা ওরিয়েন্টেডটা বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনাদের জন্য থাকবে এই যে এই জিনিসটা, সবার হোমওয়ার্ক, সবাই একটা করে প্রপোজাল লেটার লিখে আনবেন প্রত্যেকেই। এটা আপনাদের ওই শামীম স্যার থেকে এটা বলা আছে, আপনাদের সবার এটা করতে হবে। একটা প্রপোজাল লেটার লিখতে হবে ওয়েবসাইট অডিটের ব্যাপারে। আমি কিন্তু একটা ড্রাফট দিয়েছি, ওটা কিন্তু কপি পেস্ট হলে হবে না, কারণ ওইখানে প্রপার ইনফরমেশন দেওয়া হয় নাই, এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। আপনি আবার এটা হেল্প পাবেন। আমি বলি এর সাথে আপনাদের আমি একটু জিনিস দেখাই দিই। আপনারা আগেই বলছি স্মার্ট ওয়ার্ক করবেন। আপনি যদি এখানে লেখেন ওয়েবসাইট এটার নাম কি অডিট প্রপোজাল সার্চ দিলে মোটামুটি স্যাম্পল অনেক পাবেন। সাইট কাটবেন, হয়তো আপনার উপকারী কোনো তথ্য থাকতে পারে, আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো বলবো না অ্যাড করবে, নিজে থেকে লিখবেন আর কি। ঠিক আছে, আপনারা সবাই এটা থাকবে আর কি। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। প্রপোজাল লেটার বা কভার লেটার এটা সবাই লিখে আনবেন, বা আপনারা যেভাবে দেন আর কি সাবমিট করবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কটা পর্যন্ত ক্লাস? আচ্ছা, আচ্ছা আমরা কিন্তু আচ্ছা এই বিষয়টা আমি বলে দেই। একটা আপনার ওয়েবসাইট যেটা এটা ওয়েবসাইটটা আপনি চাইলে অ্যাডসেন্স অথবা অ্যামাজনের জন্য করতে পারেন। এটা কিভাবে করবেন টোটাল প্রসেসটা আমি দেখাবো আর কি। সামনে যখন আমরা অন পেজ এসে করবো, এটা নিয়ে কাজ করবো। না, আমরা যখন যে একটা ওয়েবসাইটের জন্য আমাদের প্রথম দরকার পড়ে হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ, কি বিষয়ে আমি আর্টিকেলটা লিখবো। তো আমরা কিওয়ার্ড রিসার্চ যখন করব তখন থেকে এটা শুরু করবো আসলে আর কি, জিনিসটা কি বুঝতে পারবেন। এই কিওয়ার্ড রিসার্চটা ধরেন কার গিগ ছাড়ছেন বিভিন্ন মার্কেট প্লেসে, ছাড়ছেন না? অর্ডার পাইছেন কয়টা? কে অর্ডার পান নাই? তাহলে তো আপনি ভালো আছেন, সমস্যা কি? আপনার কোনো টেনশন নেই। যাদের গিগ আছে তারা টেনশন করতেছেন অর্ডার আসে নাকি, আপনার তো কোনো টেনশনই নেই, পুরা নিশ্চিন্তে আছেন। এখন ধরেন আপনার গিগগুলো পাবলিশ করা আছে, কেউ অর্ডার পাইছেন, কেউ পান নাই। এখন গিগগুলো যখন আপনারা পাবলিশ করছেন, অর্ডার কেন পাচ্ছেন এটা কি বুঝতে পারতেছেন? যারা পান নাই অর্ডার, কোন জায়গাতে সমস্যা এটা বুঝতে পারতেছেন? আগে আমারটা ছিল হচ্ছে 476 নম্বরে, পরে ওটা তারপর অনলাইনে থেকে রিফ্রেশ করে কাজ করে মোটামুটি 50 কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে ওইরকমই। আমরা যখন কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম না, কত নাম্বার পজিশনে সার্ভিসগুলো আছে গুগলের প্রথম পেজে, এরকমই আপনাদের গিগগুলো সেম সিস্টেমই কাজ করে। যদি উপরের দিকে থাকে তাহলে আপনার ক্লায়েন্টের সামনে পরে ক্লায়েন্ট অর্ডার দেয়, আর যদি ক্লায়েন্ট খুঁজে না পায় তাহলে তো অর্ডার দিবে না। এরকম একটা বলছিলাম যে দুইটা দোকান, একটা দোকানে কাস্টমার যায় অর্ডার করবে, একটা দোকানে কাস্টমার যায় না। ওটাতে সিম্পল যে অর্ডার বেশি হবে না, তাই না? তো আপনাদের গিগ যারটাই ভিজিবল না ক্লায়েন্টের কাছে তারটা অর্ডার করে না। ক্লায়েন্ট লিখে এখানে আসে, মানে ধরেন ফাইবারে আসলো, সার্চ দিল, তো মনে করেন ওয়েবসাইট অডিট নামে, তো কারটা অর্ডার দিবে বলেন? যারটা দেখতেছে, তাই না? এখন যারটা দেখতেছে না তারটা কেমন অর্ডার দিবে? মনে করেন আপনারটা এই যে 10 নাম্বার তো দূরের কথা, আরো পিছনে অনেক দূরে আছে, ক্লায়েন্ট তো আর এত দূরে খুঁজে অর্ডার দিবে না। তাই এবারে দেখেন তো আরেকটা জিনিস দেখেন, এখানে কারা আসে, রেজাল্টের উপরে দিকে কারা আসে? যারা 5 স্টার রিভিউ পায় না, এটা র্যাঙ্ক ভালো যাতে তারা র্যাঙ্কিং ভালো স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন উপরের দিকে যারা যারা আছে তারা কয়টা করে অর্ডার পাইছে। একটা আছে, অনেকগুলো পাইছে না? যে অর্ডার পায় না তাও আচ্ছা, এই দেন এই লোকটা অর্ডার পাইছে, অর্ডার পায় না একটাও, কিন্তু উনার পরে
11টা অর্ডার পাইছে, 8টা অর্ডার পাইছে, একটা অর্ডার পাইছে, আছে না লোক? বেশি অর্ডারের লোক আছে 119 জনে পাইছে, সব আছে। তো উনি কেন আগে গেল? গিফটটা রেডি করছে আমার মনে হয় এসইও রিলেটেড না খুব সুন্দর তো এখন আপনাদের মধ্যে যাদের অর্ডার পান নাই তাদের অবস্থান ওনার মতো তো হতে পারতো। অর্ডার পান নাই কিন্তু উপরে থাকবে, এরকম হতে পারতো না? উনি কিন্তু এসইও সার্ভিস প্রোভাইড করতেছে, উনি তাহলে এসইওটা ভালো করছে ওনার গিগের উপরে, এই জন্য উনি অর্ডার না পেয়েও মোটামুটি এই যে ফাইবারের সার্চ রেজাল্টে উপরে চলে আসছে। যেমন গুগলের একটা সার্চ ইঞ্জিন আছে, ফাইবার এরকম আছে কিন্তু। তো আপনি ওয়েবসাইট র্যাঙ্কিং করাতে পারবেন, আপনি এসইও জানলে আপনার গিগও র্যাঙ্কিং করাতে পারবেন। তো এই যে উনি কিন্তু গিগ র্যাঙ্কিং করাইছে, এইটা আপনার গিগ হতে পারতো না? হয় নাই কেন? এসইও করা নেই এসইও করেন নাই বা কি করতে হবে এটি জানেন না। এরকমই তো সিনিয়রটা এরকম যে আসলে আমার কি করা উচিত এটা আমি জানি না, তাই না? এখন কি কি করা উচিত এটা যদি জানি আর কি কি করি না এটা যদি জানি, এই দুইটা ইস্যু, তাহলে কিন্তু সমাধান করতে পারবে। আপনার প্রবলেম আপনি নিজেই সমাধান করতে পারবেন, তাই না? তাই তো। তো এই বিষয়টা যদি জানেন যে আসলে র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি, তাহলে কিন্তু আপনার মানে এটা সুন্দর মতো করতে পারবেন। তো অন পেজ এসইও যারা যারা জানেন তারা এই বিষয়টা মোটামুটি ভালোভাবে রিলেট করতে পারবেন। অন পেজ এসইও যারা জানেন, কেউ জানেন অন পেজ এসইও? তাহলে আমরা অন পেজ এসইও যখন কমপ্লিট করব তখন আপনি আপনার নিজের গিগকেও অপটিমাইজ করতে পারবেন, ঠিক আছে? আর যেমন আপনি বলছেন যে ওয়েবসাইটের যে ব্যাপারটা, এটা আমরা যখন অন পেজ এসেও ধরবো তখন ওই ওয়েবসাইটের ব্যাপারটা করবো, অ্যামাজনের সাথে কীভাবে কাজ করবেন, এসইও স্কিলটা কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন আর কি, ঠিক আছে? পরবর্তীতে আমরা অন পেজের মধ্যে ধরবো আর কি, এবং একটা ওয়েবসাইটে কীভাবে কাজ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করে কীভাবে আর্টিকেল লিখতে হয়, এই জিনিসগুলো আমরা আলোচনা করবো আর কি, এবং ওটা কীভাবে র্যাঙ্কিং নেওয়া যায়। তখন আপনার নিজস্ব গিগ নিজেই এরকম এসইও করে উপরে আনতে পারবেন। আর যখন উপরে আসবে স্বাভাবিক অর্ডার করতে পারে, তাই না? চোখের সামনে আসলে অবশ্যই ক্লিক করে অর্ডার করা এটাই হচ্ছে মিনিং। আপনারা বুঝতে পারছেন ওয়েবসাইটের যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা অন পেজ এসইও যখন শেষ করব, আপনারা তো অফ পেজ এসইও মোটামুটি ধরছেন, তাই না? এই যে এটা করছেন না, দেখুন তো এইটা সম্পর্কে কার কার ধারণা আছে? বলছে কিন্তু এরকম ক্লিয়ার কেন আপনার ব্যাকলিং শিখেন নাই? আপনাদের ক্লাসের বয়স কত? ক্লাসে ব্যাকিং এর উপরে তাও আপনাদের ক্লাসের বয়স কত? 6টা আমার মনে হয় 6টা ক্লাস আচ্ছা, মানে অফ পেজ এসইও নিয়ে আপনাদের ক্লাস হয় নাই? স্যার অফ পেজ তারপরে অন পেজ মানে শুধু সার্ভিস রেডি করাটা কমপ্লিট করাইছে। আচ্ছা, এসইও টোটাল তো জানেন যে দুই ধরনের, অন পেজ আর অফ পেজ। আরেকটা আজকে দেখাইলাম, ওটা কি? টেকনিক্যাল। তো মোটামুটি অন আর অফ, সুইচ অন অফ এই দুটো জানতে হবে নর্মালি। আর টেকনিক্যাল যেটা ওটা ওই যে ভিতরে খোলার পরের ভিতরের বিষয়টা, সুইচের ভিতরের যে ব্যাপারটা। তবে অন অফ এই দুইটা জানতে হবে, অন পেজ এবং অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা জানলে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন ইজিলি যে কোনো ওয়েবসাইটের জন্য, আর অন পেজ জানলে আপনি ভিতরে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? আজকের আমাদের আলোচনার বিষয় ছিল ওইটাই, যে ওয়েবসাইট অডিট কীভাবে করে, টোটাল প্রসেসটা, রিপোর্ট জেনারেট করে একটা ক্লায়েন্টকে দেওয়া, অথবা যদি আপনার এখন ফাইবারে অর্ডার থাকে তো উনি জাস্ট রিপোর্টটা তৈরি করে ওনাকে দিয়ে দিলেন, শেষ, ঝামেলাটা হয়ে গেল। এখন চাইলে আপনার এটার গিগ তৈরি করতে পারেন। এই কাজটা খুব কঠিন নাকি? না স্যার, দাও স্যার। আরও সোজা হয়ে যাবে যখন বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন মোটামুটি। আর অর্ডার পাইলে তো কোনো কথাই নাই। না, অর্ডার তো ধরেন কেউ না কেউ পাবেই, যেহেতু অর্ডার হচ্ছে, যাদের গিগ আছে তারাই পাবে, আপনার গিগ নেই আপনি পাবেন না, স্বাভাবিক। আপনি গিগ করেন, মোটামুটি ওটা একটু এসইও করতে হবে, করার পরে ওটার মধ্যে আপনার মোটামুটি একটা রেজাল্ট চলে আসবে। আর আমরা ওই যে যেই গিগের এসইও করা, ওয়েবসাইট এসইও করা, এগুলো মোটামুটি তাড়াতাড়ি শিখে বলবো অন পেজ এসইও ধরবো আর কি। মেবি নেক্সট ক্লাস থেকে আমরা অন পেজ এসইও ধরবো আর কি, অন পেজ এসইও যে কীভাবে করে। অফিসটা ক্লিয়ার করবেন না হুম, আগে অফিসটা ক্লিয়ার করবেন স্যার আমার একটা প্রশ্ন আছে, অফ পেজ এসইও কি মানে বেশি ডিমান্ড না অন পেজ বেশি ডিমান্ড কোনটা স্যার? অন পেজের তো সবচেয়ে অন পেজ তো অফ পেজের তো স্যার এরকম অফ পেজের ভ্যালু আপনার, অফ পেজের
এসইও টোটালটাই ভ্যালু আছে এবং অন পেজ অফ পেজ দুইটারই লাগে, একটা ছাড়া একটা চলে না। আপনি যদি অন পেজ এসও না করেন অফ পেজে ভালো রেজাল্ট পাবেন না, আর যদি অন পেজ এসও করেন অফ পেজ এসও না করেন তারপরেও আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। একটা আরেকটার প্রয়োজনীয়তা আপনি যখন ব্যবসা নিজের ব্যবসা তখন নিজেই অনুভব করবেন যে যখন প্রফেশনালি করবেন। একটা আপনি মোটামুটি ভালো অন পেজ এসেও করছেন, যদি র্যাঙ্কিংয়ে চলে যান ভালো, কিন্তু আপনার যে অফ পেজ এসেও আপনার থেকে স্ট্রং, উনি কিন্তু আপনাকে সারপ্রাইজ করে মানে পিছনে ফেলাই দিবেন। আপনি খুব ভালো অন পেজ এসেও করে 1 নাম্বার চলে গেছেন, ঠিক আছে, ওনারও অন পেজ এসে ওকে, কিন্তু ওনার প্লাস পয়েন্ট হচ্ছে উনি অফ পেজ এসেও করছে ভালো, উনি আপনাকে পিছনে ফেলাই দেবেন। হয়তো আপনি একটা সময় পর্যন্ত সুবিধা পাবেন কিন্তু বেশি সময় পাবেন না, কিন্তু অন পেজের উপরে আপনি র্যাঙ্কিংয়ে যাইতে পারেন, কিন্তু এটা স্থায়ী হয় না। নর্মালি এমনি কোন জায়গায় স্থায়ী নাই, কিন্তু তারপর আপনি খুব সহজেই নামাই ফেলতে পারবে। হ্যাঁ, সবই মোটামুটি লাগবে এটা কাজটা করতে গেলে, টোটাল ইনফরমেশনটা লাগবে আপনাদের। তাহলে বাড়ির কাজটা তো পেলেন। নেক্সট ক্লাসে আপনারা কি চাচ্ছেন, অন পেজ না অফ পেজ? অফ পেজের উপরে আমাদের গিটগুলো রেডি করা আছে, অফ পেজটা ক্লিয়ার করে যেমন যেগুলো গিট রয়েছে সবই অফ পেজের। আচ্ছা, অফ পেজের মধ্যে আপনাদের কি কি মোটামুটি দেখানো হয়েছে আমি বলি, কি বলে এটাকে, গেস্ট পোস্ট দেখছেন? গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট ব্যাকলিং। আচ্ছা আচ্ছা, নামে চিনেন, এমনি কারো বাড়ি চিনেন না? আচ্ছা, পিডিএফ সাবমিশন, আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো প্রত্যেকটা আপনাদের জানতে হবে। আচ্ছা, যেহেতু সময় আছে আমরা এখান থেকে একটা দৌড়ি তাহলে। ভিডিও সাবমিশন, পিডিএফ সাবমিশন একই স্যার, গেস্ট পোস্ট একটা, গেস্ট পোস্টে আর্টিকেল তো একটু আমরা যেখানে শিখছিলাম স্যার, তাহলে আমাদের কোনো সুবিধা হবে। আর্টিকেল লিখে শিখছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে গেস্ট পোস্ট, গেস্ট অর্থ কি? অতিথি। তো আপনি কোনো একটা সাইডে যাবেন বেড়াইতে, কিছুক্ষণ অবস্থান করবেন, ঠিক আছে, অবস্থান করে আপনি একটা পোস্ট করে চলে আসবেন, কিছু একটা লিখবেন এখানে, লেখার পরে ওই যে লিখলেন একটা আর্টিকেল, ওইখানে একটা অ্যাঙ্কর ট্যাক্স যেটা আমরা বলি আর কি, একটা কিওয়ার্ডের পিছনে আপনার ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের একটা লিঙ্ক ওখানে দিয়ে একটা পোস্ট করে থাকবেন না, চলে আসবেন। তাহলে কি আপনি অ্যাজ এ গেস্ট একটা পোস্ট করলেন, নর্মালি এটা হচ্ছে গেস্ট পোস্ট, ঠিক আছে। আমরা যদি এটার দেখি আর কি, গেস্ট পোস্টিং সাইটস, কি কি সাইটে আপনি গেস্ট পোস্ট করবেন, ঠিক আছে, এর বিভিন্ন আপনি লিস্ট পাবেন। এই দেখেন 54টা গেস্ট পোস্টিং সাইট, 150 সাইট, 25টা সাইট, এই ধরনের বিভিন্ন সাইট আছে যেখানে আপনি গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট করবেন, একটা ফ্রি অ্যাকাউন্ট করবেন, করে আপনার ওই যে আর্টিকেলটা শিখলেন না, আর্টিকেলটা একটা পোস্ট করে ওই একটা টেক্সটের পিছনে লিঙ্কটা দিয়ে আসবেন, তাহলে এটা গেস্ট পোস্টের জন্য একটা ব্যাকলিঙ্ক হয়ে যাবে। গেস্ট পোস্ট করে ব্যাকলিঙ্ক করা, অ্যাজ এ গেস্ট আপনি একটা পোস্ট করলেন ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটের মালিক আপনি না, আরেকজনের ওয়েবসাইটে আপনি সাইন আপ করে একটা পোস্ট করলেন। ধরেন এই যে এটা আমরা কি দেখতেছি এখানে, সাইডের লিস্ট, আচ্ছা এই যে এখানে দেখেন কি বলছে, এই সাইডে উনি বলতেছে আপনি আমার জন্য লেখেন, রাইট ফর আস, ঠিক আছে। আপনি চাইলে ওনার ওয়েবসাইটে আপনার একটা তাকান ওনার সাইডে উনি একটা সেকশনই রাখছে, পেজ আলাদা, আপনি চাইলে একটা গেস্ট পোস্ট করতে পারেন। এই যে এখানে বলে দিচ্ছে কি করবেন না করবেন, ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি এইসব সাইডে যেখানে রাইট ফর আস এটা থাকে ওয়েবসাইটে, আপনি এই সাইটগুলোতে গিয়ে গেস্ট পোস্ট করতে পারেন। কিন্তু গেস্ট পোস্ট করার আগে যদি সাইটটা আপনার হয় যার জন্য ব্যাকলিঙ্ক করবেন, সাইটের আপনার ডিএপিএ দেখে নেবেন, সাইটের অটোমেটিকটা ভালো কিনা। আপনার সাইট যদি হয় 20, আপনি অবশ্যই এর কমের সাইডে ব্যাকলিঙ্ক চাবেন না, আপনি একটু চাবেন বেশি,
মনে করেন আপনার সাইটটা আছে এখন অথরিটি 15, তাহলে আপনি কোন সাইডে ব্যাকলিং নেবেন? যারা 20 পজিশন আছে তাদের হ্যাঁ, আপনার থেকে একটু সুপিরিয়র যারা, তাদের থেকে। তো আপনি এই সাইডে যাবেন, যাওয়ার পরে যদি দেখেন যে না এই সাইটটা আপনার থেকে অথরিটিতে ভালো, তখন আপনি এই সাইটের জন্য আর্টিকেল লিখবেন। এবং এই সাইটগুলো আবার একটা রিকমেন্ড দিয়ে দেয়, আসলে আমার 500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড লাগবে, এরকম একটা দিয়ে দেয় রিকমেন্ড, আপনি পড়ে নেবেন অবশ্যই। হোয়াট ইউ অ্যাকচুয়ালি নিড টু রাইট, ওইখানে কি লিখতে পারবেন। এখন উনি যদি বলে আমাকে শুধু টেকনোলজি টাইপের আর্টিকেল দেন, আপনি যদি এখানে গিয়ে আপনার ধরেন রান্নার স্কিল অনেক ভালো, আপনি রান্না বিষয়ক দিয়ে দেন, তাহলে তো হবে না, তাই না? আপনাকে রান্না বিষয়ক এরকম ওয়েবসাইট খুঁজতে হবে। এখানে টেকনোলজি, আবার ওনারটা যদি হয় রান্না বিষয়ক আর আপনি যদি টেকনোলজি এক্সপার্ট হয়ে যান লিখতে, তাহলে কিন্তু হবে না, দুইটা আলাদা। কিন্তু আবার টেকনোলজির সাথে রান্নার যেইটা মিলে, অনেক আছে না ডিভাইস যেগুলো রান্নার সাথে কাজ হয়, ওইগুলা লিখতে পারবেন। হ্যাঁ, যেগুলো সিমিলার টাইপের, ঠিক আছে? তো এই যে এখানে উনি বলে দিছে there is a kind of limitation for you in case of type of topic, টপিকগুলো কি কি লাগবে আপনার, যেটা পড়ে নেবেন। এই যে জিনিসগুলো পড়ে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার গেস্ট পোস্টটা এখানে সাবমিট করে দিবেন কিওয়ার্ড এবং ব্যাকলিংকের সাথে। তাহলে উনি এটা পড়ে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে করে, তাহলে আপনাকে একটা ব্যাকলিং দিবে এবং ব্যাকলিংটা কোয়ালিটি হবে ভালো, ঠিক আছে? এটা হচ্ছে গেস্ট পোস্ট। আর যদি কোনো একটা ওয়েবসাইটে যান, সাইন আপ করলেন, করে একটা পোস্ট করলেন, একটা ব্যাকলিং নিয়ে আসলেন, ওটা হবে ওয়েব টু লিঙ্ক। ওটা কি হবে? ওয়েব টু লিঙ্ক, ওয়েব 2.0, ঠিক আছে? লিঙ্ক এটা দিয়ে যখন সার্চ দেবেন এই সাইটগুলো চলে আসবে। গেস্ট পোস্ট কিভাবে করবেন এটা নিয়ে আমরা আলোচনা করি। ওয়েব মানে একটা জিনিস যেহেতু ধরলাম, একটা জিনিস আমরা আলোচনা করি আসলে গেস্ট পোস্টটা কিভাবে করবেন। গেস্ট পোস্ট করার জন্য এই যে ওনাদের সাইটগুলো যেটা আমি বললাম, অবশ্যই দেখবেন সাইটের পিছনে লেখা থাকবে কি রাইট ফর আস। উনি যদি না চায়, আপনি যদি ওনাকে গেস্ট পোস্ট দেন, উনি নাও অ্যালাউ করতে পারে। এখানে যেহেতু উনি রাইট ফর আস দিচ্ছে, তার মানে উনি বলেই দিছে আপনি চাইলে আমার জন্য লিখতে পারেন, একটা অপরচুনিটি আছে আপনার, তার মানে উনি অ্যাকসেপ্ট করবে যেহেতু উনি চাচ্ছে। বুঝতে পারছেন? তাইলে আপনার অ্যাপ্রুভাল রেটটা বাড়বে। এখানে এসে আপনি কি চাইবেন, আগে দেখবেন ইনস্ট্রাকশন, ওনার কি ইনস্ট্রাকশন আছে সাইটের জন্য। আপনি চাইলে ধরেন এই যে একটা সাইটে যদি একবার গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করতে পারেন একটা ক্লায়েন্টের জন্য, আপনি চাইলে পরবর্তী অন্য অন্য ক্লায়েন্টের জন্য এখানেও গেস্ট পোস্ট দিতে পারবেন, তাই না? আপনার জন্য কিন্তু একটা মোটামুটি সিকিউর একটা জায়গা তৈরি হয়ে গেল কোয়ালিটি ব্যাকলিংকের। আপনি তো আগেই জানবেন যে এটা ডিএপিএ কত, আপনি ধরুন এখান থেকে দেখে নেবেন ওনার ডিএপিএ কত, চেক ডিএপিএ। তো এই যে এই ওয়েবসাইটগুলো আপনার ডিএপিএ চেক করে দিবেন। আচ্ছা, এই যে এখানে দেখেন চলে আসছে, হ্যাঁ, ডিএ কত পিএ কত, তার মানে কি মোটামুটি এটা খারাপ না ভালো? মোটামুটি ভালো আছে। মোটামুটি না ভালোই আছে এটা। এটা একটু কম আছে, কারণ ভালো আছে। না, এটা ভালো পজিশনে আছে। ধরেন এই যে এইখানে যেটা আছে কই জানি আমি সাইটটা দেখলাম, ওয়ান ডিরেকশন আইটি কই, এইখানে এই যে গ্রাজুয়েশনের সাইন আছে। আচ্ছা, এটা যদি আমি এখানে আনি, আনার পরে এর সাথে যদি দেই, আপনি এরকম করবেন, আপনার সাইট পাশাপাশি যে সাইট থেকে নেবেন দুইটা একসাথে দিবেন, দেওয়ার পরে আপনার পার্থক্যটা উল্লেখ করতে পারবেন। তাহলে এখন যদি চাই ওয়ান ডিরেকশন আইটি এইটা থেকে ব্যাকলিক নিলে ভালো হবে কি হবে না? ভালো হবে। ভালো হবে। আমরা কম্পেয়ার করে দেখতে পারতেছি ডিএপিএ ওনার থেকে ভালো আছে, তাই না? আর স্প্যাম স্কোর ওটার কম 1, এখানে 6, তার মানে এই সাইড থেকে এটা ভালো আছে।
ঠিক আছে, এইভাবে আপনারা অ্যানালাইসিস করে আপনার সাইট অথবা ক্লায়েন্টের সাইটের জন্য করতে পারেন। এবং গেস্ট পোস্টের জন্য মোটামুটি চার্জটা ভালো করা হয়, কারণ এটা খুব ইজি না করাটা। গেস্ট পোস্ট করতে হলে আপনার ওই যে আর্টিকেল দেখছেন স্পিন করে করছেন, রিরাইট করে করছেন, এগুলো সহজে অ্যাপ্রুভ করে না, লিখতে হয়। এবং গেস্ট পোস্টের জন্য আলাদাভাবে আর্টিকেল রাইটার দিয়ে আর্টিকেল লেখায়, আপনার আপওয়ার্ক বা এরকম ভালো ভালো মার্কেট প্লেস থেকে লেখায় নেই ক্রিয়েটিভ আর্টিকেলগুলো, কারণ এটা এই যে এই লিঙ্কটা এটা একটা কোয়ালিটি লিঙ্ক, সহজে পাওয়া যায় না। বুঝতে পারছেন? গেস্ট পোস্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাকলিঙ্কের সেক্টরে। আপনি নর্মালি যদি অন্যান্য ব্যাকলিঙ্ক করেন, ঠিক আছে, বেশিরভাগ ব্যাকলিঙ্ক হয় আপনার কি লো কোয়ালিটির ব্যাকলিঙ্ক। আপনি মিক্সড ব্যাকলিঙ্ক করলেন, অনেক লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক দিয়ে দিবে। নর্মালি আপনাকে সাপোজ এই যদি কারো কাছে ব্যাকলিঙ্ক নেন, ব্যাকলিঙ্কের প্রোফাইল কারো কাছে আছে? আপনার কাছে একটা লিস্টেরই আছে, ভিডিও সাবমিশনের লিস্ট, ওইটাই আমি বলতেছি। ওই লিস্টটা যখন আপনি চেক করবেন, লিঙ্ক কোয়ালিটি দেখবেন যে প্রত্যেকটা যে আপনি লিঙ্ক দিচ্ছেন এই লিঙ্কগুলো কি কোয়ালিটি ব্যাকলিঙ্ক, তখন দেখবেন যে বেশিরভাগই দেখবেন লো কোয়ালিটির, ঠিক আছে, হাই কোয়ালিটির ব্যাকলিঙ্ক না। কিন্তু যখন আপনি গেস্ট পোস্টের জন্য চাবেন, আমরা দেখি গেস্ট পোস্টের জন্য কীরকম চার্জ করে ফাইবার। অনেক লিঙ্ক চলে আসছে এখানে। সার্ভিস কতগুলো আছে এটার জন্য? দেখেন প্রথম সারিতে যারা করতেছে $30 করে নিচ্ছে, উনি নিচ্ছে $100 5টা পয়সা অর্ডার, $30 $20 $10। এখন ডিএপি হচ্ছে উল্লেখযোগ্য যে এখানে গেস্ট পোস্টের জন্য। তো এই যে যখন আপনি গেস্ট পোস্টে যাচ্ছেন এবং লিঙ্কটা হয় নো ফলো না, ঠিক আছে, এবং চার্জটাও ভালো, তো এই জন্য কী করতে হয়, ওনার একটা আর্টিকেল লিখতে হয়েছে, লিখে উনি ব্যাকলিঙ্ক করে দিচ্ছে। ওনার যেহেতু যে রাইট ফর আস এই জাতীয় ওয়েবসাইটগুলো, আপনারা তো এই সাইট থেকে আমরা নিলাম, এই যে কোন সাইট থেকে নিলাম, এখান থেকে নিলাম না নাকি? হ্যাঁ, এই যে এইসব সাইট থেকে আপনি নিতে পারেন। এইখানে আপনার ডিএপি দেওয়া আছে এবং প্রত্যেকটার পিছনে দেখেন ওই যে রাইট ফর আস এই জাতীয় তথ্য দেওয়া আছে। গেস্ট পোস্টের জন্য নেক্সট ক্লাসে বললেন, এটার জন্য আরেকটু ভালো করে দেখাই দেবো। একটা আর্টিকেল লিখে সাবমিট করে একটা ওয়েবসাইটের জন্য কিভাবে করতে হয়, প্রসেসটা কি, যাতে আপনারা আরেকটু ভালো মতো আয়ত্ত করতে পারেন। যেমন আমরা ওয়েবসাইট অডিটটা দেখাইছি, এটা করে প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারছেন কীভাবে করতে হয়, কি কি রিকোয়ারমেন্ট আছে এবং আমার করতে কতক্ষণ লাগলো, তাই না? টোটাল বিষয়টা বুঝতে পারছেন, যাতে আপনার ভিতরে এই স্কিলটা চলে আসে। তো গেস্ট পোস্টিং করার জন্য যে স্কিলটা আপনার দরকার, মোটামুটি এটারও একটা ব্রেন ভ্যালু আছে ভালো, মানে মার্কেট ভ্যালু যেটা আছে না, যে আমরা এখানে দেখলাম ফাইবারে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম বিভিন্ন প্যাকেজে কিন্তু এই জিনিসটা করতে পারেন। এখন দেখেন কি সার্ভিস প্রোভাইড করতেছে। আপনি যখন গেস্ট পোস্টিং করবেন অ্যাজ এ সার্ভিস কাউকে দিবেন, কি দিবেন দেখেন। তো উনি বলতেছে হাই ডিএপিএ গেস্ট পোস্ট উইথ ডু ফলো ব্যাকলিঙ্কস। আপনার ব্যাকলিঙ্কটা অবশ্যই ডু ফলো হবে, ঠিক আছে? ডু ফলো কি? ব্যাকলিঙ্কের ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে ডু ফলো, একটা নো ফলো, ঠিক আছে? আমরা দেখি যে রিপোর্ট জেনারেট করলাম না কিছুক্ষণ আগে, কোথায় না, গুগল তো সবই দেখবে। আপনি যে ধরনের ব্যাকলিঙ্ক করেন গুগল ওটা আপনার কাছে দেখবে। এই যে এখানে তাকান, প্রথম ব্যাকলিঙ্কটা কি, ডু ফলো না নো ফলো? নো ফলো ব্যাকলিঙ্ক। এটার ওই রকম দাম নাই। ওই যে আপনি ভিডিও সাবমিশন করতেছেন না, কোন লিঙ্কগুলো ডু ফলো কোন লিঙ্কগুলো নো ফলো আপনি জানেন? না না না, ব্যাকলিঙ্ক হবে কিন্তু ব্যাকলিঙ্কের টাইপ ডু ফলো নো ফলো থাকে।
ঠিক আছে, ওইটা আর কি। এখন আপনি ইয়ে জান না যে এটা দেখতে পান না যে কোনটা ডো ফলো কোনটা নো ফলো। এই যে আপনি এইসব এসইও টুল দিয়ে সার্চ দিলে এগুলো আপনাকে দেখাই দিবে তা আসলে ব্যাকলিংকে ডো ফলো না নো ফলো। তো এই যে এখানে দেখাই দিতেছে না কোনটা ডো ফলো কোনটা নো ফলো, এই যে দেখেন সুন্দর মতো দেখাইতেছে। আবার আপনি চাইলে এখানে দিছে কোনটা ফলো ব্যাকলিং মানে ডো ফলো, কোনটা নো ফলো ব্যাকলিং দেখতে পারেন। আমরা দেখি এই ওয়েবসাইটের জন্য কতগুলো ডো ফলো ব্যাকলিং করা আছে। এই টুলগুলো ইউজ করলে ইজি হয়ে যায় জিনিসটা আপনার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই, ভিডিওর জন্য করা যাবে এই টুলসগুলো। রাইট। এই যে দেখেন এই ব্যাকলিংগুলো আছে ডো ফলো ব্যাকলিং। ঠিক আছে, কোনগুলো ব্যাকলিং বলেন তো? এইগুলা, এই যে এগুলা, এই পাশেরগুলা, বাম পাশেরটা। আর এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটগুলো। ঠিক আছে, কোনগুলা নো ফলো এখানে চাপ দিলে পাবেন, কোনগুলা স্পন্সরড ব্যাকলিং এটা এখানে পাবেন, আর কোনগুলা ইউজিসি স্যার এটা মানে কি ইউজার জেনারেটেড কন্টেন্ট। ইউজার যে কোনো ইউজার মানে ধরেন এটা ব্যবহার করবে ব্যবহারকারী। হ্যাঁ এই ওয়েবসাইটটা আমার না, আমি এমনিতেই একটা লিঙ্ক করে দিলাম এরকম আর কি। এই যে ইউজিসি দেখেন ওনার কয়টা আছে দেখেন, এই যে এখানে কি লেখা উঠছে দেখেন। মেরিয়াল ইউজিসি ও আচ্ছা, আপনি অনেক বড় বড় দেখতেছেন ফুটবলের মতো। আচ্ছা আমি পরে আপনার শোনাই। এ রেল অর্থ রিলেশনশিপ, এই লিঙ্কের সাথে কি রিলেশনশিপ আছে এটা। অ্যাট্রিবিউট স্ট্যান্ডস ফর ইউজার জেনারেটেড কন্টেন্ট অ্যান্ড দ্য ইউজিসি অ্যাট্রিবিউট ভ্যালু ইজ রিকমেন্ডেড ফর লিঙ্কস উইথিন ইউজার জেনারেটেড কন্টেন্ট সাচ এস কমেন্টস অ্যান্ড ফোরাম পোস্ট। আপনারা যারা কমেন্ট পোস্ট ব্যাকলিঙ্ক করবেন অথবা ফোরাম পোস্টিং করবেন, ওইখান থেকে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটা হবে ইউজিসি টাইপের ব্যাকলিঙ্ক। ঠিক আছে, কি কি না না কি কি টাইপের? কমেন্ট ব্যাকলিঙ্ক, কমেন্ট ব্যাকলিঙ্ক এটা ইউজিসি টাইপ, ইউজিসি টাইপের। অথবা আরেকটা কি দেখলাম, ফোরাম পোস্টিং, ফোরাম পোস্টিং এই জাতীয় ব্যাকলিঙ্ক। এগুলো কি শিখছেন? স্যার এর ফোরামটা কি স্যার? ফোরাম হচ্ছে বিভিন্ন ধরনের সাইট, ধরেন টেক রিলেটেড আমার একটা সাইট আছে, আমি একটা ফোরাম রাখলাম যেখানে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, ওইটা ওই টাইপের। নেগেটিভ পজিটিভ যেমন গ্রুপ, ফেসবুকের গ্রুপ, আপনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারতেছেন, এই টাইপের ফোরাম রাখে। ওইখানে আপনি চাইলে বিভিন্ন কথা বললেন, একটা লিঙ্ক দিয়ে দিলেন, ওইটা হচ্ছে এই টাইপের ইউজিসি টাইপের। তো এটা কিন্তু আমরা ইজিলি ধরতে পারি টুলগুলো ইউজ করে, কোনটা ডু ফলো ব্যাকলিং, কোনটা নো ফলো ব্যাকলিং, কোনটা স্পন্সরড ব্যাকলিং, কোনটা ইউজিসি ব্যাকলিং। এই যে আপনারা এখান থেকে রিপোর্ট দেখতে পারেন আর কি, টোটালটা দেখতে পারবেন। তো এখন যদি আপনি চান যে আমি নো ফলো ব্যাকলিং করব, এই টুলের মধ্যে এসে আপনার কম্পিটিটরের একটা সাইডে যতগুলো নো ফলো ব্যাকলিং করছে সবগুলোর একটা লিস্ট নিয়ে নিলেন, ধরেন 500 বা 1000। তখন আপনি এর কম্পিটিটর যে আছে একটু নিচের দিকে ওনাকে বললেন যে হ্যাঁ আপনাকে আমি নর্মালি আপনারা কয়টা ব্যাকলিংকের সাপোর্ট দেন অফ পেজ গিগের মধ্যে? 70টা 100টা এরকম 80টা, তাই না? তো এই 80টা করতে গেলে আপনার অনেক খুঁজতে হয় না কোন লিঙ্কে করব, কি খুঁজতে হয়, সমস্যা হয় কি হয় না? যেমন পরিবারের লাস্টে দেখা যায় যে ওটা সাব হয় না, কিন্তু ওই যে এখানে কিন্তু আপনি প্রুভেন ওয়ে পাচ্ছেন যেখানে ব্যাকলিংক অ্যাকসেপ্ট করে এবং একসাথে 1000 2000 ব্যাকলিংক পেয়ে ফেলতেছেন। তাহলে আপনার জন্য কি এটা সুবিধা হবে না? এই টুলগুলো ইউজ করলে আপনি ব্যাকলিংক করার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে না, আপনি একটা জায়গায় 2-3 ক্লিকেই পুরো ব্যাকলিংকের প্রোফাইল পেয়ে ফেলতেছেন। এবং এটা ইউজ করে মোটামুটি 90% শিওর আমি এখান থেকে একটা ব্যাকলিংক করতে পারবো। 10% সাইটটা বন্ধ হয়ে গেলে তো করতে পারবেন না, এই ব্লকটা যদি না থাকে। এটা কি একটা মানে ইউজফুল ট্যাকটিক না আপনার জন্য? যেমন আপনার একটা ভিডিও সাবমিশনের পাইছেন কয়টা ভিডিও? 250 লিঙ্ক খুঁজতে আপনার কি কষ্ট হচ্ছে না? আচ্ছা এখন এই যে এই ট্রিকটা যদি এখন আপনি কাজে লাগান,
ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এখানে যত ভিডিওগুলো আছে এটা আপনাকে ফিল্টার করতে হবে কোনটা ভিডিও টাইপের, তাই ওইটা করে আপনি কিন্তু পাচ্ছেন জিনিসটা। তবে আপনি যদি ভিডিও টাইপের যে ওয়েবসাইটগুলো আছে ওদের প্রোফাইলটা কাটেন তাহলে কিন্তু আবার আপনার যে টাইপের খুঁজতেছেন ভিডিও সাবমিশনের জন্য ওটা পেয়ে ফেলবেন। ইনফোগ্রাফিক টাইপের যদি আপনি সাইট খুঁজেন ইনফোগ্রাফিকের জন্য পাবেন। পিডিএফ রিলেটেড যদি সাইট খুঁজেন পিডিএফ সাবমিশনের জন্য এরকম একবারে 100, 200, 500, 1000টা একসাথে পেয়ে ফেলবেন। তার মানে আপনার কতটা লাগবে? 250। তো ওই টাইপের যদি খুঁজেন আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে ধরেন টেম্প মেল দিয়ে করবেন, 10 করলে যদি আপনি 100 করে নেন 1000 হয়ে যাবে। তো নর্মালি তো দেখতেছি আমরা একসাথে 1000, 2000 করে পাচ্ছি, তাই না? তা লিঙ্ক নিয়ে আর আপনাকে মানে খোঁজাখুঁজি করতে হবে না। সারাদিন রাত করতেছি। ওই তো দেখেন এই যে সময় চলে গেছে না অনেক ম্যানুয়ালি খুঁজতে, টুল দিয়ে দেখেন কতক্ষণ লাগে, 5-10 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে না? না 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 আমি বলতেছি ওনার যে ধরনের লাগবে ডুফলো বা যেটা যেই টাইপের। ও এটা হচ্ছে সেমরাশ, ওই যে উপরে দেখেন এই যে সবার উপরে। হ্যাঁ আচ্ছা সেমরাশে আসলেন, আসার পরে এই যে দেখেন আমি এটা দিয়ে এখানে সার্চ দিয়েছিলাম প্রথমে, সার্চ দেওয়ার পরে যখন আমি টোটাল সার্চ দিছি আবার দেখেন শুরুতেই আপনি ভিডিও টাইম না দেখলে দেখতে পারবেন আমি আবার সার্চ দিই, যদি দেখি আমাকে সার্চ করতে দেয় কিনা। এই যে সবার উপরে আপনি যখন আসবেন, আমি কি এর মধ্যে আছি, এই যে এখানে ব্যাকলিংকের একটা অপশন আছে দেখছেন এই জায়গাটা, এই যে ওনার 2300 ব্যাকলিংক আমরা দেখছিলাম, ভুলে গেছেন হয়তো, 2300 ব্যাকলিংক দেখছিলাম আমরা, এখানে ক্লিক করে ওনার ফুল ব্যাকলিংকের হিস্ট্রিটা আমরা দেখলাম। তার মধ্যে আমরা 4টা টাইপ পাইছি, ডো ফলো, নো ফলো, স্পন্সর, ইউজিসি। এইভাবে আপনি ব্যাকলিংকগুলো কালেক্ট করতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে, তাহলে আপনার আর ওই যে সারাদিন খুঁজতে হবে না, 5-10 মিনিটে মোটামুটি একটা ভালো প্রফিট পেয়ে ফেলবেন। বুঝতে পারছেন? ঠিক আছে।